গল্প পিঞ্জিরা। অন্তিম পর্ব। লেখনীতে জান্নাত সুলতানা। আমি রিহান ভাইয়ের কাছে যাব। আম্মা একবার যাইতে দাও আমারে। আম্মা যাইতে দাও না প্লিজ। মীরা তখন জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর একটু আগে যখন জ্ঞান ফিরল তখন থেকে কেঁদে যাচ্ছে, সমান্তালে সাথে করা পাগলামির কথা না হয় বাদেই দেওয়া যায়। কোকেয়া মেয়েকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে শান্ত করতে চেষ্টা করে। লাভের লাভ কিছু হচ্ছে না এতে। কোকেয়া নিজেও কাঁদছে। অল্প বয়সে বিধবা হয়েছেন তিনি। সংসার ঠিকই করেছেন, কিন্তু স্বামীর ভালোবাসা বেশিদিন ভাগ্যে জুটেনি। স্বামী মারা গিয়েছে, তিনি সন্তানের মুখের দিকে তাকিয়ে শাশুড়ি নিয়ে সংসারে থেকেছে। বাপ ভাই প্রভাবশালী হওয়াতে গায়ে লাগেনি তেমন কিছু। সামনাসামনি না করলেও আড়ালে তাকে শেখ বাড়ির প্রতিটা সদস্য সাহায্য করেছেন। কিন্তু মেয়ের যে তেমন কিছুই নেই। কি করে বাঁচবে মেয়ে এই হতভাগা জীবন নিয়ে? মীরা কাঁদতে কাঁদতে আবার জ্ঞান হারিয়ে ফেলল। কোকেয়া বেগম মেয়েকে শুয়ে দিল। মাথায় তেল দিয়ে দিল। কিন্তু চোখ দিয়ে তার পানি অঝরে পড়ছে। বড্ড আফসোস হচ্ছে এটা ভেবে, মেয়ে কি তবে তারই কপাল নিয়ে পৃথিবীতে এলো? খোদার দরবারে কি একটু ভিন্ন রকম চাইতে পারেনি? কোকেয়া বেগম অন্তরে যেন আজ রক্তক্ষরণ হচ্ছে। স্বামী হারিয়ে তিনি পাথর ছিলেন, আর আজ মেয়ের অনিশ্চিত জীবনের কথা ভেবে দিশেহারা। তিনি যখন এসব ভাবছিল তখন কেউ একজন রুমে এলো হন্তদন্ত হয়ে। এসেই হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আপামনি রিহান বাবার পাওয়া গেছে। মীরার মায়ের কলিজা কাঁপছে। পাওয়া গিয়েছে শুধু এতটুকুতে তিনি সন্তুষ্ট হতে পারল না। হ্যাঁ, কথাটা খুবই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। কিন্তু সত্যি এটাই, তিনি এতে খুশি হতে পারছে না। তার আরও একটু বেশি কিছু চাই। আল্লাহর কাছে মনে মনে সেই চাওয়া খুব করে চাইল। মনপ্রাণ দিয়ে মেয়ের জীবনটা তার মতো এমন না করার অনুরোধ করল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে চোখের জল মুছে নিলেন। খুব ভয় ভয় জিজ্ঞেস করল, কোথায় আছে ও? ঠিক আছে। মনে মনে চাইলে উত্তর যেন পজিটিভ আসে। ভালো একটা খবর চাইছেন তিনি। এখন কতটুকু সেটা ভালো হবে আশঙ্কা করতে পারছেন না। ভয় আতঙ্কে খিচে আছেন তিনি। বুয়া কিছুটা মলিন স্বরে জানালো, হসপিটাল পাইছে শুনলাম। কিন্তু এর বেশি কিছু কইতে পারলাম না আপামনি। কোকেয়া মেয়ের কাছে বুয়াকে বসতে বলে নিজে দ্রুত টলতে টলতে নিচে এলেন। লিভিং রুমে তখন একজন ফোনে কথা বলতে ব্যস্ত। ঢাকা থেকে কারিরা বেগম আতিক চৌধুরী সেই ভোরে চলে এসছে। আপাতত সবাই রিহানকে যে হসপিটাল আছে সেখানে যাচ্ছে। কোকেয়া আসতে রিহানের বাবা কোকেয়া বেগমকে শর্টকাট করে খবরটা দিল। এরপর মীরার খেয়াল রাখতে বলে সবাই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। কোকেয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মেয়ের জীবন যেন তার জীবনের মতো এমন অভিশপ্ত না হয় সেই কামনা করতে লাগলেন। গতকাল শিশিরের দেখা পেল ইফাদ। শিশিরের সাথে কথা বলার মতো সুযোগটা পাচ্ছে না। গতকাল ইফাদ সন্ধ্যা পর্যন্ত শিশিরের জন্য অপেক্ষা করেছিল। শিশির যখন বাসায় এলো তখন ইফাদকে দেখে অবাক হলেও মেয়েটা কোনো প্রতিক্রিয়া না করে নিজের রুমে গিয়ে সেই যে রুমের দরজা আটকেছে আর খুলেনি। বাহিরেও আসেনি। ওই মহিলাটা রুমে খাবার দিয়েছে। ইফাদ তককে তককে আছে। এর মধ্যে একদম ভোরে বাংলাদেশ থেকে কল এসছে। আতিক চৌধুরী কাজলকে কল করেছে। যেহেতু ইফাত কাজলের সাথে রয়েছে, সেও শুনতে পেল রিহান অ্যাক্সিডেন্ট করেছে, আর পুরো 11 ঘন্টা পর তার খোঁজ পাওয়া গিয়েছে। কাজল অস্থির হলো। ইফাতকে বলতে সেও অস্থির হয়ে কল লাগালে নিজের বাবার কাছে অবশেষে খবর পেল রিহান এখন হসপিটাল রয়েছে, তবে খবর খুব বেশি সুবিধার নয়। কাজল ইফাত দুজনেই বন্ধুর, এমন মর্মান্তিক দশায় পাগলপ্রায়। একসাথে সেই শৈশব থেকে সুখ দুঃখে একে অপরের পাশে থেকেছে। আর আজ বন্ধু তাদের মৃত্যুর সাথে লড়াই করছে, তারা সেটা কিভাবে এই সুদূর বসে দেখবে? অপেক্ষা তারা করতে পারবে না। প্রয়োজনে কাছে বসে থাকবে। কাজল নিজের বোন সহ ইফাদের ইমার্জেন্সি বাংলাদেশ ব্যাক করার বন্দোবস্ত করতে চলল। শিশির খবর পেয়ে অনেকটাই উতলা হয়ে পড়েছে। সবার কাছে একে একে ফোন করল। মীরার খোঁজ নিল। মীরা সকাল থেকে অজ্ঞান শুনে শিশিরের বুকের ভেতর ধুকপুক করছে। মেয়েটা নিশ্চিত এবার ভয়টা একটু বেশি পেয়েছে। বয়স কম, তার উপর পরপর এমন ঘটনা ঘটছে মেয়েটার সাথে। শিশিরের খারাপ লাগে মীরার জন্য। মনপ্রাণ দিয়ে চাইল মেয়েটার সাথে যেন খারাপ কিছু না হয়।
আর তার ভাইকেও যেন আল্লাহ সুস্থতা দান করে। মীরাকে জ্ঞান ফিরতে না দেখে কোকেয়া মেয়েকে হসপিটাল নিল। ডক্টর জানালো অতিরিক্ত দুশ্চিন্তায় মেয়েটা দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া গতকাল দুপুরের পর মেয়েটা আর কিছু খায়নি। তার উপর এত বড় একটা খবর পেয়ে নিজেকে শক্ত রাখা এই বয়সে। মীরার মা মেয়ের কাছে বসে রইল। রিহান একই হসপিটালে রয়েছে, তবে তাকে ঢাকা নেওয়ার তোড়জোড় চলছে। কোকেয়া এক পর্যায়ে এসে আবার চাইল মেয়ের আজ জ্ঞান না ফিরুক। মেয়ের কষ্ট তার সহ্য হচ্ছে না। কিন্তু এই দোয়াটা করে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, তার আগে মীরার জ্ঞান ফিরল। আবার সেই পাগলামি। রিহানকে তখন কোনো রকম প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আতিক চৌধুরী ভাগ্নেকে আকাশপথে ঢাকা নিতে চাইলে ডক্টর এতে সাপোর্ট করল না। জানালো অ্যাম্বুলেন্সে করে নেওয়ার জন্য। এটার ব্যবস্থা করতেও খুব বেশি সময় লাগলো না। রিহানকে অ্যাম্বুলেন্সে তোলার আগে মীরা পাগল হয়ে ছুটে এলো। কেঁদেকুটে মেয়েটার অবস্থা নাজেহাল অবস্থা। শত বারণ করেও কেউ আটকাতে সক্ষম হলো না। তার এক কথা, আমি রিহান ভাই এর সাথে যাব। কোকেয়া মেয়েকে অসুস্থ বলেও আটকাতে পারে না। মীরার জবাব, আমি আর অসুস্থ হব না আম্মা। রেহনুমা বেগম মীরা রিহানের সাথে আর সামনে ড্রাইভারের সাথে রিহানের বাবা। 1.5 ঘন্টা সময় নিয়ে দ্রুত তারা হসপিটাল পৌঁছালো। গাড়িতে মীরা ছটফট করেছে পুরোটা সময়। রিহানের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মীরা আসার সময় পুরো রাস্তা রিহানের ব্যান্ডেজকৃত মাথায় হাত বুলিয়ে এসছে। হসপিটাল এসে মেয়েটা একটুও কাঁদল না। রেহনুমা অবাক হলো। গতকাল রাত থেকে মেয়েটা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে অনেকবার। সেই মেয়েটা হঠাৎ করে কেমন শক্ত হয়ে গেল। তবে একটু ভালো লাগলো মেয়েটা নিজেকে একটু হলেও সামলাতে পারছে। পরিস্থিতি যেমন হোক, সেটা বুঝতে পারা, নিজেকে সামলে নেওয়া, এটাই মুখ্য। ভেঙ্গে পড়া কোনো সমাধান নয়। ঢাকা রিহানের চাচি ঈশিতা আর কোকেয়া নিনা বেগম বাদে আর বাকিরা সবাই চলে এসছে। দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষার পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বেরুলো এবং আতিক চৌধুরীর সাথে বলল সব ঠিকঠাক। এখন রাতের মধ্যে জ্ঞান ফিরলে তবেই আর কোনো ভয় থাকবে না। এটুকু খবর পেয়ে সবাই শুকরিয়া আদায় করল। কারণ রিহানকে যখন হসপিটাল আনা হয় তখন তার পালসও নাকি খুঁজে পাওয়াও যাচ্ছিল না বলে ডক্টররা তাকে মৃত ভেবেই নিয়েছিল। দীর্ঘ সময় সে পানির নিচে ছিল। তার উপর মাথায় আর বুকের হাড়ে আঘাত। কিন্তু আল্লাহর অশেষ রহমতে রিহান বেঁচে গিয়েছে। বেশ ভালো একটা কেবিন দেওয়া হয়েছে রিহানকে। সেখানে সোফায় চিন্তিত মুখে বসে ছিল কেউ, তো কেউ আবার দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে কখনো জ্ঞান ফিরবে রিহানের। মীরা বসে আছে রিহানের বেডের পাশের একটা টুলে। তখন একজন নার্স এসে স্যালাইন খুলে আবার একটা লাগালো। এর মধ্যে রিহান নাড়াচাড়া করতে লাগলো। নার্স ডক্টর ডাকলো। ডক্টর এসে চেক আপ করে মুচকি হেসে বলল, ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন, বাট বি কেয়ারফুল। ডক্টর এর নির্দেশনা মেনে অবশ্যই চলাফেরা করতে হবে। রিহান তখন পিটপিট করে সবার মাঝে মূর্ছা যায় যায় করছে, সেই মীরার দিকে তাকিয়ে আছে। মীরার মুখ বেদনার ছাপ স্পষ্ট, কিন্তু চোখে ক্লান্তি। রিহান বুঝতে পারছে তার জন্য মেয়েটা আবারও কষ্ট পেয়েছে। কত সময়? পুরো একদিন এক রাত। রিহানের বুক ভারী হয়ে আসে। বুকের একপাশে ব্যান্ডেজ টনটন করছে সেখানে। তবুও একটা হাত উঁচিয়ে মীরাকে ইশারায় কাছে ডাকলো। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে মীরা শাশুড়ির আড়ালে দাঁড়ালো গিয়ে। রিহান বিস্ময়ে কোনো কিছু ভাবতে ভুলে গেল। শুধু অবাক হয়ে এক দৃষ্টিতে মীরার বাহুর দিকে তাকিয়ে রইল। কাছে আয়। মীরা গেল না, দাঁড়িয়ে রইল ঠাই। রিহান চোখ বন্ধ করে ভালো হাতটার তর্জনী আঙ্গুল কপালে রেখে ফোলা অধর কামড়ে ধরল। ব্যথিত শরীরে মেয়েটার চোখের আড়ালে হাসে পুরুষটা। চোখ বন্ধ রেখে ফের বলে উঠল, আসবি না? মীরা মাথা নাড়ে, যার অর্থ না। একটু আগে মেয়েটা ফ্রেশ হয়েছে, শাড়ি চেঞ্জ করে 3 পিস পরেছে। রেহনুমা মীরাকে খাবার খাইয়ে দিয়ে তারপর রাত 8টার দিকে সবাই চৌধুরী বাড়ি চলে গিয়েছে। এখন হসপিটালে শুধু মীরা আর আতিক চৌধুরীর একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট বাহিরে রয়েছে, যে কোনো প্রয়োজনে সে হাজির থাকে। মীরা দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে রিহানের দিকে। রিহান কেন একটু সতর্ক হয় না? কেন নিজের খেয়াল রাখে না? যদি লেট হয়ে যাচ্ছিল, তাহলে কেন আসতে হয়েছিল আবার ফিরে?
থেকে গেলে কি হতো চৌধুরী বাড়িতে, আবার পরক্ষণেই অপরাধেও ভুগছে। যদি সে রিহানের সাথে চলে যেত তবে হয়তো প্রতিদিন এত পথ জার্নি করে পুরুষটাকে গ্রামে ফিরতে হতো না, আর না এমন দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। বোকা মীরা এটা ভাবছে না বিপদ যদি ভাগ্যে থাকে তাহলে সেটা ঘরে বসে থাকলেও আসবে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু বিপদে পড়লে মানবজাতি এটা ভুলে বসে। শুধু আফসোস আর আফসোস মুখে লেগেই থাকে, যেটা করা মোটেও ঠিক না। বিপদ যদি উপরালা দিতে পারেন তাহলে সেই বিপদ থেকেও তিনিই উদ্ধার করবেন, কিন্তু আমরা আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলি। আফসোস এর সুর তুলি। মীরার হয়তো বর্তমান এমন অবস্থাই হয়েছে। রিহানের ফোন কোথায় জানা নেই কারোর। মীরার ফোন শেখ বাড়িতে ছিল, এটা আনা হয়েছে বিকালে, এখন এটা চার্জ দেওয়া। রিহানের বেডে কাছে ফোনটা অনবরত বেজে চলছে। মীরা জানে রিহান কল ধরবে না। খুব সাবধানে গিয়ে ফোনটা রিসিভ করলো। কানে ধরতে ককেয়া বেগম কথা বলল। খবর পেয়েছে মীরা নিজেকে দোষারোপ করছে রিহানের এমন অবস্থার জন্য, যেটা করা একদম অনুচিত। কত কিছু বলে মেয়েকে বোঝালো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এসব নিয়ে যেন নিজেকে দায়ী করে রিহানকে অবহেলা না করে। মীরা মন দিয়ে শুনে শুধু হুয়া হ্যাঁ করে ফোন রাখল। রিহান তখন চোখ উল্টে তাকিয়ে আছে মীরার দিকে। ব্যথা হচ্ছে চোখে তবুও তাকিয়ে আছে। মীরা থমথম খেল। 2 কদম পেছনে এসে রিহানের সামনে দাঁড়ালো। নিজের একটা হাত বুকের কাছে ব্যান্ডেজটার উপর রাখে। গত পরশু এই বক্ষ একদম ভালো ছিল। রাতের মধুময় মুহূর্ত শেষ, সে এখানে মাথা ঠেকিয়ে ঘুমিয়েছে। প্রশান্তির ঘুম। কিন্তু এটা হয়তো আগামী 1 মাসও আর সম্ভব হবে না। মীরার বুকের ভেতর যন্ত্রণা হয়। চোখ জ্বলে। টলমল করে চোখে জলে। ঘন পাপড়ি ভিজে উঠেছে। গোলাপি অধর জোড়া কেমন ফ্যাকাশে হয়েছে। রিহানের চোখে এতেও মেয়েটাকে ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে। মীরা ঠোঁট উল্টে বলল, আমি এখানে ঘুমতে পারবো না আর। কে বলেছে পারবি না? তুই দরজাটা আটকে আয়। রিহান ধীরে কণ্ঠে বলল। মীরা দরজা বন্ধ করে এলো। রিহান পাশে ইশারা করে শুতে বলল মেয়েটাকে। মীরা ঘাড় নাড়ে। রিহান জানে তার সমস্যা হবে ভেবে মেয়েটা সেই জন্য সারারাত বসে থাকার প্ল্যান করেছে। যদিও চাইলে সোফায় শোয়া যাবে, কিন্তু মীরা যে সেখানে যাবে না ভালোই জানা রিহানের। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল মীরা। রিহান শুধু তাকিয়ে আছে ওর মুখের দিকে, যা দেখে মীরা অপ্রস্তুত হচ্ছে। পায়ের জুতা খুলে উঠে বসে। দেহ ছিমছাম গরনের হওয়ার সুবাদে খুব সহজে শুয়ে পড়তে পারে, কিন্তু এদিক ওদিক কোনো দিক হওয়ার চান্স নেই। যদি নড়াচড়া করতে হয় তবে রিহানের দিকে চাপতে হবে, যেটা মীরা চাইছে না। রিহান ভালো হাতটা দিয়ে মীরার মাথাটা কাত করে দিল। এরপর নিজেও একটু আর হয়ে শুয়ে তাকিয়ে রইল মীরার মুখের দিকে। মীরা অল্প সময়ে চোখ বন্ধ করে লজ্জায়। এত দেখার কি আছে ভেবে পায় না মেয়েটা। আজ ভোরে এসে বাংলাদেশ পৌঁছেছে কাজল ইফাত শিশির। সোজ হসপিটাল এসে পৌঁছালো সকাল 8টা বাজতে বাজতে। আজ রিহানকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এই 1 সপ্তাহ হসপিটালে থেকে রিহান অতিষ্ঠ। সে নিজের রুমে থাকবে, নিজের বিছানায় থাকবে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে হসপিটালের মীরা খাবার খেতে পারে না, ঘুমায় না। মেয়েটাকে কতবার করে সবাই জোর করে ও বাড়ি নেওয়ার জন্য রাজি করাতে পারছে না। রিহান তাই বাড়িতে নিজেই চলে যাবে। এতে অবশ্য মীরা খুশি হয়েছে। হসপিটালের নার্সগুলো আরো বেশি ছোকছোক স্বভাবের। মীরার একদম ভালো লাগে না মেয়েগুলোকে। ডিপ্লোমা করা 3টা মেয়ে হয়তো ইন্টার্নশিপ করে বর্তমানে। বয়স কম ডক্টর যখন চেক করতে আসে তখন ওরাও আসে, আর তখন কেমন অসুস্থ রিহানকে চোখ দিয়ে গিলে খায়। তার সাথে লজ্জা যেন একজন আরেকজন গুতাগুতি করে মীরার তখন রাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করে। ওরা কি দেখে না পুরুষটা বিবাহিত, তার স্ত্রী আছে। এভাবে পরপুরুষকে দেখার কি আছে ভেবে মীরা হতাশ। শুধু রিহানের জন্য কিছু বলতে পারে না। চুপচাপ যতক্ষণ ওরা থাকে ততক্ষণ একদম রিহানের সাথে ঘেঁষে দাঁড়িয়ে থাকে। বয়স্ক ডক্টরটা তখন মীরার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে শুধু। কিন্তু আজ শিশির এসে মীরাকে সাইডে নিয়ে এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। ভালো করে দেখলো, হাহুতাশ করে দুঃখ প্রকাশ করে। এদিকে মীরা অসহায়।
সে জানে এই 8 দিনে তার অবস্থা খুব অবনতি হয়েছে। শরীর শুকিয়েছে, চাপা ভেঙ্গে গিয়েছে, চুল উসখুস, ফ্যাকাশে মুখ, ক্লান্তিত চোখ, দুর্বল শরীর। এদিকে ডক্টর যেতে একজন নার্স ইফাদের কাছে গেল। শিশির বিষয়টা লক্ষ্য করে তাচ্ছিল্য হাসে। ইফাদ নার্সটার সাথে কথা বলে শিশিরকে এভাবে তাকাতে দেখে থমথম খেল। বিষয়টা বুঝতে 1 সেকেন্ড সময় লাগলো। মেয়েটা নিশ্চয়ই আবার তাকে ভুল বুঝচ্ছে। নার্সকে মেকি হেসে বিদায় দিয়ে দ্রুত কদম ফেলে এদিকে এলো। কেবিনে তখন কাজল রিহানের সাথে কথা বলছে আর মীরা শিশির সোফার কাছে দাঁড়িয়ে আছে। ইফাদ ওদের কাছে গিয়ে ঝটফট বলে উঠল, আরে নার্স, আমার কথা না, রিহানের ফোন নাম্বার চাইছো। বলতে গিয়ে মাঝপথে থামে ইফাদ। শিশির ভ্রু কুঁচকে নিল। ইফাদ একবার শিশির তো একবার মীরা, আবার রিহানের দিকে তাকায়। রিহান বিরক্তি নিয়ে তাকিয়ে আছে আর মীরা খুব শান্ত। ইফাদ হুট করে নিজের মুখের ভেতর তর্জনী আঙ্গুল ঢুকিয়ে দাঁত দ্বারা কামড়ে ধরল। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে উঠল, উফ মিস্টেক, আমার বিয়ে ভেঙ্গে গেল। শিশির পিটপিট করে তাকায়। মীরা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। কথার অর্থ বুঝে না মেয়েটা। এর মধ্যে রিহান দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, হ্যাঁ একদম ঠিক ধরেছিস, ফাজিল। কাজল ইফাদকে যেতে বলে। যেখানে যাবে শুধু ঝামেলা। ইফাদকে রিসেপশনে গিয়ে সব ফর্মালিটি পূরণ করতে বলে সে রিহানের হসপিটালের পোশাক বদলে দিতে নেয়। রিহান নাকচ করে দেয়। শিশির বাইরে যায়। কাজল ও ব্যাগপত্র নিয়ে পেছনে আসে। মীরা রিহানকে সাহায্য করল। আর লজ্জায় লাল নীল হলো। যদিও হতো না, তবে রিহান বিরক্ত করে মেয়েটাকে। পেটে হাত দেয়, চোখে ফু দেয়, ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করে। মীরা মহা বিরক্ত। দাঁতে দাঁত চেপে কাজ শেষ করে রিহানকে নিজের এক কাঁধে ভর করে রুমের বাহিরে নিয়ে আসে। এরপর বাকি পথ কাজল নিল গাড়ি পর্যন্ত। ওরা শেখ বাড়ি চলে এসছে। রিহান কিছুতেই গেল না চৌধুরী বাড়ি। মীরা এটা নিয়ে বেশি ঘাটল না। তারা বাড়িতে এসছে সেই 11টা বাজে। এসছে পরে মীরাকে কিছুই করতে দিচ্ছে না রিহানের মা চাচি। তারা নিজেরাই রিহানের খেয়াল রাখছে। দুপুরে খাবার রিহানের মা নিজে ছেলেকে খাইয়ে দিয়েছে আর ঔষধ সব কাজল আর কোকেয়া নিজের মেয়ের খেয়াল রাখছে। যদিও রিহানের ও সেবা সুযোগ পেলে করছে, তবে মেয়ে তার ভীষণ আদরের, ভালোবাসার মানুষের শেষ চিহ্ন। এই মেয়ের দিকে তাকিয়ে ভালোবাসার মানুষটার কথা ভেবে তার শেষ স্মৃতি আঁকড়ে ধরে রূপ যৌবন সব শেষ করে দিয়েছেন। সেই মেয়েকে 1 সপ্তাহ দেখতে পায়নি, ছুতে পারেনি। মায়ের মন অস্থির। পুরো বিকেল কোকেয়া মেয়েকে গোসল খাওয়া, চুল শুকিয়ে মাথায় তেল লাগিয়ে দেওয়া সব করল। এরপর রিহানেরও খোঁজ নিল, কিন্তু মীরা এলো না। রাতের খাবার নিয়ে এরপর সে রুমে এলো। রিহানের চেপে রাখা ছটফটানি মেয়েটাকে দেখে আরো কয়েকগুণ বাড়ল। মীরা খুব শান্ত, তবে মুখের ভাবভঙ্গি গম্ভীর। খাবার থেকে শুরু করে ঔষধ দেওয়া সব মেয়েটা নীরব থেকে করল। রিহান অস্থির। এখন 2 হাতই ঠিক আছে তার, শুধু বুকের আর পায়ের প্লাস্টার রয়েছে, নয়তো আর কোনো আঘাত নেই। তাই খুব সহজে মীরাকে ধরতে পারে। 2 হাতে জড়িয়ে ধরে বসা অবস্থায় মীরা দাঁড়িয়ে আছে। পেটে মুখ গুজে রিহান বলে উঠল, রেগে আছে কেন আমার জান? মীরা এই প্রশ্ন সম্পূর্ণ অগ্রাহ্য করে। বুকের ভেতর টিপটিপ শব্দ হয় রিহানের কণ্ঠে। তবে পরপরই নিজে অদ্ভুত প্রশ্ন করল, আপনি আর একটু অসুন্দর হলে কি এমন ক্ষতি হতো রিহান ভাই? কার কিসে ক্ষতি হয় জানি না, কিন্তু তুই যে আমাকে ভাই ডাকিস এতে আমার বিরাট ক্ষতি হয়। রোমান্টিক মুড নষ্ট করতে যথেষ্ট, বেয়াদব মেয়ে কোথাকার। রিহান ধমক দিয়ে বলে। মীরার হাসি পায়। রিহান ওর কামিজ সরিয়ে উন্মুক্ত করে পেট। সেখানে কামড়ে ধরে দাঁত দিয়ে। মীরা ব্যথায় আর্তনাদ করে উঠে। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে, অহ। রিহান তখনও মুখ গুজে আছে সেখানে। মীরা মোচড়ামুচড়ি করে। লাভ হয় না। রিহান ওর কোমর চেপে ঘনিষ্ঠ করল আরো মেয়েটাকে নিজের সাথে। এরপর ওর চোখের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, ভাই ডাকার শাস্তি। সুস্থ থাকলে তোর খবর ছিল আজ, বেয়াদব। শাহনাজ অন্ধকারে এদিক ওদিক তাকালো। সন্ধ্যা পেরিয়ে অনেকটা রাত হয়েছে। কাজল গ্রামে আছে, দেখা করবে বলেছে। কতদিন পুরুষটাকে সচক্ষে দেখে না, আজ 5 মাস পর দেখবে।
কিন্তু এখনো আসছে না দেখে শাহনাজের মনটা একটু একটু খারাপ হলো। কিন্তু আসবে শাহনাজ জানে। কাজল যখন একবার আসবে বলেছে তার মানে আসবে। শাহনাজ অস্থির হয়ে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। ঠিক তক্ষুনি কাজল এসে হুট করে ভাউ করে উঠল। শাহনাজ আকস্মিক ভয়ে চমকে উঠল। ব্যালেন্স ঠিক রাখতে না পেরে পড়ে যাচ্ছিল। কিন্তু কাজল ধরে নিল। বেশ নিকটে চলে এলো দুজন। কাজল নিজেও বেচারা এখন ঘটনাটায় অপ্রস্তুত হয়ে গেল। শাহনাজের অস্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের গতিবিধি লক্ষ্য করে কাজল দূরে সরে দাঁড়ালো। শাহনাজ ছাড়া পেয়ে নিজেকে সামলে নিল। বহুদিন পর তাদের সাক্ষাৎ। কিছুটা লজ্জা অস্বস্তি হচ্ছে দুজনের। জোরতা সংকোচ ভেঙে শাহনাজ জিজ্ঞেস করল, কেমন আছেন? কাজল দুই হাত ছড়িয়ে দুই দিকে মেলে ধরল। আকাশপানে তাকিয়ে মুচকি হাসল। এরপর আবার শাহনাজের দিকে তাকিয়ে মিহিস্বরে বলে উঠল, এই মুহূর্তে কেমন আছি বলতে পারছি না। তবে এতদিন ভালো ছিলাম না। শাহনাজ ঠোঁট টিপে হাসে। এরপর চঞ্চল হলো। হাতে ওড়নার কোণ প্যাঁচাতে প্যাঁচাতে রিনরিনিয়ে জিজ্ঞেস করল, আমাকে জিজ্ঞেস করলেন না? তুমিও ভালো ছিলে না? অন্ধকারে শাহনাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কাজল। শাহনাজ নাকচ করে কাজলের জবাবকে। বলে উঠল, একদম ভুল কথা। আমি ভালো ছিলাম। কাজল অধর এলিয়ে হাসে। মেয়েটা মজা করছে তার সাথে। শাহনাজ নিজেও হাসে। নীরবতা চলে অনেক সময়। আবছা আলোয় তাকিয়ে আছে কাজল শাহনাজের মুখের দিকে। শাহনাজ দৃষ্টি নিচের দিকে, তবে একটু পর পর তাকাচ্ছে কাজলের দিকে। চোখে চোখে যেন কথার আদান প্রদান করছে দুই কপোতপতি। কত দিন মাস পর দেখা। কাজল এগিয়ে এসে শাহনাজের ঘোমটা দেওয়া ওড়নার ফাঁক দিয়ে বেরিয়ে আসা কিছু চুল আনমনে গুজে দিল কানের পিঠে। শাহনাজের অনুভূতি জাগ্রত হলো। নড়েচড়ে উঠল মেয়েটা। কাজল অবশ্য ব্যাপারটা পাত্তা দিল না। সে শহরে থেকেছে, তার কাছে এসব খুব কমন হলেও শাহনাজ গ্রামের মেয়ে। যদিও এখনকার যা যুগ পড়েছে, গ্রাম শহর সব মেয়েরাই এসবে পটু। কিন্তু কাজল শাহনাজকে সবার সাথে তুলনা করে না। সবাই এক নয়। তেমন কাজলও সবার মতো নয়। সে একটু ভিন্ন রকম। কাজলের কাছে ভিন্ন। তাই তো মনে ধরেছে। হৃদয়ের গোপনে পৌঁছাতে পেরেছে মেয়েটা। হৃদয় স্পর্শ করেছে। কথা হলো দুজনের মাঝে। রাত বাড়ল। শাহনাজ ছটফট করে। যাওয়ার কথা, এদিকে কাজল ফুলে বসেছে। কথাই বলে যাচ্ছে শুধু। কত কাহিনী। সুইজারল্যান্ড কি করেছে, কি হয়েছে, সব। শাহনাজ শুনে। কাজল চুপ করতে শাহনাজ মিনমিন করে বলে, বাড়ি যেতে হবে। বেশি দেরি হলে আম্মা বকবে। কাজলের হঠাৎ মনে হলো সত্যি। অনেক রাত হয়েছে। তবুও সে কথার প্রসঙ্গ পাল্টে বলল, রিহান সুস্থ হলে বাবাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। আম্মা কাল জিজ্ঞেস করেছিল এ ব্যাপারে। শাহনাজ জানালো। কাজল ঘাড় নাড়ে। বলে, বলে দিও তুমি। এখন বাড়ি যাও। শাহনাজ মাথা দুলিয়ে আচ্ছা বলে হাঁটা ধরে। দুই কদম এগুতে কাজল পেছনে থেকে ফের ডেকে উঠল, শোনো। শাহনাজ অবাক হলো। পেছনে ফিরে তাকিয়ে দেখল একটা কিছু আছে কাজলের হাতে। কাজল একটু এগিয়ে এসে শাহনাজের হাতে দিল সেটা। একটা ফুল। আচমকাই বলে উঠল, ভালোবাসি শাহনাজ। এরপর মুচকি হেসে সামন চলে গেল। অন্ধকারে মিলিয়ে গেল পুরুষটা। শাহনাজ বিস্ময় নিয়ে তখনও দাঁড়িয়ে আছে। মিনিটখানেক সময় পর ঠোঁটের কোণায় মিষ্টি এক হাসির রেখে ফুটে। ফুলটা নাকের কাছে নিয়ে গন্ধ শোকে। এরপর মুখে মুচকি হাসি নিয়ে বাড়ির ভেতর চলে গেল। রাতে ঘুম ভেঙে মীরা দেখল রিহান ওর দিকে তাকিয়ে আছে। অবাক হলো। অপ্রস্তুত ভঙ্গিতে উঠে বসে চোখ কচলে দেয়াল ঘড়ি দেখল। রাত তখন 2টার কোঠায় পৌঁছেছে। রিহান তখনও ওর দিকে অপলক তাকিয়ে আছে। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি জেগে আছেন কেন রিহান? কথার মাঝে হঠাৎ করে মীরা থামল। অসহায় বোধ করল নিজেকে। ভাগ্য ভালো ভাইটা বলতে গিয়ে বলেনি। সন্ধ্যায় যা ধমক দিয়েছে রিহান। এখন আর সাহসে কুলোয়নি ভাই বলতে। রিহান ঠোঁট বাঁকিয়ে হাসল। সন্ধ্যার ঔষধ তবে কাজে দিয়েছে? মীরা আবার জিজ্ঞেস করে, আপনি এভাবে জেগে আছেন। ঘুমানো উচিত আপনার। শরীর খারাপ করবে। করবে না। বলে পা একটু এগিয়ে এলো মীরার দিকে। শোয়া থেকে টেনে নিজের পাশে শুইয়ে দিল মেয়েটাকে।
আচমকাই এমন ঘটনায় মীরা চমকে উঠল। শোয়ামাত্র অস্থির হলো মেয়েটা। তড়িঘড়ি করে শোয়া থেকে ওঠার চেষ্টা করে বলে উঠল, কি করছেন আপনি? পায়ে লেগে যাবে। শুনুন। রিহান শুনলে তো টেনে ধরে রাখে। বুকে ভারী বস্তুর চাপ যেন না পড়ে ডক্টর সতর্ক করে দিয়েছে। রিহান বাহুর উপর নিল মীরাকে। মীরা চুপ করে শান্ত হয়ে পড়ে থাকে সেভাবে। এখন এটা ছাড়া আর কিছু করলে যে রিহান আর ধস্তাধস্তি করবে মীরা ভালো করে জানে। আর জোর খাটালে পায়ে বা বুকে আঘাত লাগতে পারে, যেটা মীরা একদম চাইছে না। রিহান নিজেও চুপচাপ, শুধু একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। রিহান অনেক সময় পর বলে উঠল, তুমি নিঃসন্দেহে একজন সুন্দরী, আমার সুন্দরী বউ। মীরার হৃৎপিণ্ড হঠাৎ তরিতে ছুটছে মেয়েটা উপলব্ধি করল। হৃদয় ভালো লাগায় দুলিয়ে উঠল। কথা ফুরিয়েছে মেয়েটার, গলা দিয়ে শব্দ যেন বেরুতে চায় না। পুরুষটা তার প্রশংসা করছে, যার মুখে দিয়ে আজ পর্যন্ত ভালোবাসার কথা বেরুল না। তার মুখে প্রশংসা। মীরা একটু না অনেকটা অবাক হয়েছে। লাগামহীন কাজকর্ম পুরুষটা প্রায়ই করে। অন্তরে ভালোবাসা পুরুষটার মীরার জন্য আকাশ সম্পুষে। কিন্তু মুখে তার বিষ, সারাক্ষণ গম্ভীর। মীরা আজও ভেবে পায় না এই পুরুষটাকে সে ভালো কি করে বেসে ফেলল। মীরা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। তার হঠাৎ করে কেমন অস্থির লাগছে। মিনমিন শব্দ উচ্চারণ করল, আপনার তুলনায় তুচ্ছ শেখ সাহেব। রিহান হেসে উঠল। আচমকাই নিস্তব্ধ রাতে হাসি শব্দ ঝংকার তুলল। মীরার কানে বাজে সেই হাসি। অবাক হয়। রাতের স্বল্প অন্ধকারে দারুণ সেই হাসি মীরার চোখে বড়ই চমৎকার দেখালো। চিকচিক করে চোখ। রিহান হঠাৎ গম্ভীর হলো আগে ন্যায়। স্বভাবসুলভ মুখের ভাবভঙ্গি পূর্বের ন্যায় গম্ভীর স্বরে বলে উঠল, ভার্সিটিতে যে বাংলা এসছে তোমার, ভর্তির জন্য যাবে কাল, সময় সীমিত। মীরার মনক্ষুণ্ণ হল। এমন রোমান্টিক মুহূর্তে সে এসব কথা মোটেও আশা করেনি। ইচ্ছেও নাই এসব নিয়ে আপাতত ডিসকাস করার। প্রসঙ্গ পাল্টে অদ্ভুত কাজ করল। রিহানের বুকের কাছের টি শার্ট সরিয়ে অধর স্পর্শ করতে রিহান মেয়েটাকে এক হাতে চেপে ধরল। নিজের দখলে নিল পুরোটা। বউকে সে খুব ভালো করে চিনে। বউ তার লেখাপড়া নিয়ে ফাঁকিবাজি করে, অমনোযোগী। কিন্তু এমনটা হলে হবে না। রিহান চায় মীরা নিজে কিছু করুক, আর এতে সে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। তবে আপাতত সে এসব আর কিছু বলল না। মীরার একটু আগে মুখে না বলা ইচ্ছে পূরণ করতে ব্যস্ত হল। রিহান অসুস্থ, তারপরও এতদিন যাবৎ ঘরে বসে ল্যাপটপে কাজ, তারপর ভিডিও কলে মিটিং, কোনোটাই বাদ দেয়নি সে। এটার চেয়েও বড় কথা, যখন সে এসব করে তখন মীরাকে রুম থেকে বের করে দেয়। কিংবা হঠাৎ করে মীরা চলে এলেও কেমন রেগে ধমক দেয়। এই সামান্য কারণে কেন রিহান তাকে ধমকায় বা রেগে যায় মীরা বুঝতে পারে না। এটা নিয়ে আজ দুপুর থেকে মনটা বড্ড খারাপ, সাথে চিন্তায় আছে। রুমেও যায়নি। রিহান ব্যালকনিতে বসে ল্যাপটপে কিছু করছে, সে একবার উকি দিয়ে দেখে এসছে। মীরা লিভিং রুমে সোফায় বসে ভাবনায় মগ্ন। কোকেয়া আজ সপ্তাহ খানিক আগে বাড়ি ফিরে গিয়েছে। স্কুল যেতে হয়। মায়ের স্কুলের কথা মাথায় আসতে মীরার নিজের পড়ালেখার কথা মনে পড়ল। মায়ের শরীর, দাদির শরীর ইদানিং ভালো যাচ্ছে না। মীরা কি মনে করে উঠে রুমের দিকে অগ্রসর হয়। বইখাতা বের করে লিভিং রুমে এসে সোফায় পড়তে বসল। বেরিয়ে আসার সময় অবশ্য রিহান ওর দিকে রাগী চোখে তাকিয়েছিল। মীরা ভাবল হয়তো রুমে এসছে সেই জন্য এমন ভাবে তাকিয়েছে। এটা ভেবে আরো কান্না পায় মেয়েটার। তবে মন শক্ত করে অনেক সময় পড়ল। দুদিন আগে কাজল ওকে ভর্তি করে দিয়েছে। আর গতকাল সে ঢাকা ফিরেছে, কারণ আগামীকাল তারা শাহনাজের বাড়িতে আসবে। মীরা ভাবল আজ রাতে রিহানের সাথে কথা বলবে। কেন হঠাৎ এমন ব্যবহার করছে বুঝতে পারছে না। আসার যখন এসব ভাবছিল তখন শিশির এলো। দুপুরে খেতে আসেনি। মীরা শিশিরকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। শিশির অবশ্য বলল কাজের মহিলাকে বলবে, কিন্তু মীরার এটা ভালো লাগেনি। মেহমান শিশির এ বাড়ির, তার যত্নআত্তি করা দায়িত্ব তার। শিশিরকে বসিয়ে খাবার আনতে গেল মীরা। এরপর শিশিরকে খেতে দিয়ে পাশে বসল। শিশির খাবার খেতে লাগলো। মীরা কিছু সময় চুপ থেকে হঠাৎ বলল, ইফাত ভাইয়া কাল রাত থেকে খাবার খাচ্ছে না।
শিশিরের হাত মুখ সব থেমে গেল, স্থির হয়ে বসে রইল। মিনিটখানেক সময় পর উঠে হনহনিয়ে উপরে গেল। মীরা পেছনে থেকে ডাকলেও শুনল না। মীরা নিচে অস্থির হয়ে পায়চারি করতে লাগলো। তার ঠিক কয়েক মিনিট পর মীরা হতভম্ব হয়ে গেল। শিশির ইফাদ একসাথে আসছে। দুজনেকে দেখে মীরা স্বস্তি পায়। শিশির যা রাগী কোনো অঘটন ঘটায়নি এটা ভেবে ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করল। এরপর দুজনকে খেতে দিল। রাতে খাবার শেষ, মীরা অনেক রাতে রুমে ফিরল। রিহান তখনও ল্যাপটপ নিয়ে বসে আছে। মীরা একবার দেখে আলগোছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের পোশাক বদলে এসে কোনো শব্দ না করে সাবধানে গিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। চোখের কোঠায় চিকচিক করে জল। বিড়বিড় করে আনমনে বলে উঠল, কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার পর মানুষ সেটার কদর করতে ভুলে যায়। এরপর চোখ বন্ধ করে নিল। মনে মনে ঠিক করল এখন থেকে এসব নিয়ে মন খারাপ করবে না। পড়ালেখায় ফোকাস করবে। মায়ের জন্য দাদির জন্য সেই কিছু করবে। মাকে বেশি আর কষ্ট করতে দিবে না। এসব হাবিজাবি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল মেয়েটা। তবে শরীরে জোড়ানোর পোশাকের মাঝের খণ্ডিত অংশ ভেদ করে পেটের উপর শীতল হাতের স্পর্শ পেতে তন্দ্রা ছুটে গেল। ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস আর গায়ে অল্প স্বল্প ভার অনুভব করে মেয়েটার বুঝতে বেগ পেতে হলো না এটা যে নিজের প্রাণপ্রিয় স্বামী। মীরা রিহানের স্পর্শে সায় দিল। রিহান ধীরে ধীরে বউকে নিজের আয়ত্তে নিল। নিজের সবটা দিয়ে বউকে ভালোবাসে। রাতের শেষ প্রহরে মীরা শাওয়ার শেষ যখন বেরিয়ে এলো, রিহান চাইল ওর চুলগুলো মুছে দিতে। কিন্তু মীরা দিল না। তাচ্ছিল্য হেসে বলে উঠল, আপনার যা চাই তা তো পাচ্ছেন। এর বেশি কিছু করতে হবে না আপনার। রিহান হতভম্ব। কি থেকে কি বলল মেয়েটা কিছুই আগামাথা বুঝে আসে না। মীরা মন প্রাণ দিয়ে চাইছিল সব সময় এর মতো এক ধমক দিয়ে রিহান ভাই তার থেকে টাওয়াল নিয়ে যত্ন করে চুল মুছে দিক। কিন্তু এমন কিছুই হলো না। মীরার মন যাতে আরো ব্যথিত হলো। চোখ জলে, কান্না পায়। মীরা নিজেই চুল মুছে টাওয়াল রেখে এলো। এরপর বিছানায় এসে রিহানকে বলল, শুয়ে পড়ুন, আবার কাল কাজ করতে হবে তো। মীরা ভেবেছিল রিহান হয়তো এই কথাগুলো শুনে রেগে যাবে, মীরাকে ধমক দিবে। কিন্তু এবারও তেমন কিছুই হলো না। রিহান শুয়ে পড়ল পাশ ফিরে। মীরার কান্নাগুলো গলায় আটকে শ্বাসরুদ্ধ হলো। মুখে হাত দিয়ে কান্না চেপে রাখল। শাহনাজদের বাড়ি খুব বেশি বড় নয়। রাস্তার সাথেই পাকা একতলা দালান। জায়গায় খুব স্বল্প। একটা রুমে কাজলদের বসতে দেওয়া হয়েছে। শাহনাজকে আতিক চৌধুরী আর কারিরা বেগম দেখতে এসছে আজ। শাহনাজকে তাদের পছন্দ হয়েছে। তবে পরিবেশ আর ভাই নেই তার উপর আতিক চৌধুরীর তুলনায় সামান্য অর্থসম্পদ তাদের। ডাকনাম সব দিক দিয়ে ভাবনা চিন্তা করলে শাহনাজকে কোনোভাবে আতিক চৌধুরীর পছন্দ হওয়ার কথা নয়। তবে ওই যে ছেলে, ছেলের ভালোবাসা, তার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছে। তবে বিয়েটা ঘরোয়াভাবে আজই দিতে চান তিনি। এতে অবশ্য কারোর সমস্যা নেই। শুধু শাহনাজের মায়ের একটু চাপ হয়ে গেল। স্বামী নেই বাড়িতে। পুরুষ বলতে নিজের ওই চাচাতো বোনের জামাই আর তার ছেলে কিছু দিন আগে বিদেশ থেকে ফিরেছে, সে এসছে। আর পাশের বাড়ির কয়েকজন মুরব্বী। রাতে বিয়ে পড়ানো হবে। শাহনাজকে একটা রুমে সাজাচ্ছে শিশির ঈশিতা। মীরা বসে আছে একপাশে। এসবে তার মন নেই। মন তার উদাসীন। সে আজ সকালে বাড়ি থেকে বেরুনোর পর আর একবার ও রিহানের সাথে কথা বলেনি। দেখা হয়েছে, চোখাচোখি হয়েছে। তবে এত মানুষের ভিড়ে রিহান মীরাকে একবারের জন্যও নিজের কাছে পায়নি। মূলত মীরা নিজেই যায়নি। দূরে দূরে রয়েছে। এর মধ্যে একটা মেয়ে এসে বলে গেল কোকেয়া বেগম তাকে ডাকছে বাড়ি যেতে। মীরা বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি যেতেই দেখল পুরো বাড়ি অন্ধকার। এখন সন্ধ্যার একটু পর। বাড়িতে কেউ নেই। মীরার এটা দেখে রাগ লাগলো। সে এতটাই ভাবনায় মগ্ন ছিল রিহানকে নিয়ে যে বাড়িতে কেউ নেই এটাও ভুলে গিয়েছিল। কিন্তু মেয়েটা তাকে মিথ্যা কথা কেন বলল ভেবে পেল না মীরা। উঠোনের শেষ প্রান্তে গিয়ে টিনের গেট খুলে বেরুতে নিলে একটা হাতের স্পর্শ পেল কোমরে। জামার উপর দিয়েই কেউ পেট বরাবর কোমর স্পর্শ করেছে। ভয়ে জমে গেল মেয়েটা। গা ঘিন ঘিন করে। মুহূর্তের মধ্যে মীরা ঝটকায় মেরে হাতটা সরিয়ে দিল।
আবছা আলোয় একটা পুরুষালী অবয়ব দেখতে পেয়ে কঠিন স্বরে বলে উঠল, শিক্ষার অভাব রয়েছে। এভাবে কোনো মেয়েকে টাচ করার সাহস কোথায় পান? কে আপনি? বাড়ির ভেতর কি করে প্রবেশ করলেন? বলতে বলতে মীরা গেইটের বাহিরে গিয়ে রাস্তায় দাঁড়ালো। ছেলেটা কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগেই সেখানে এসে উপস্থিত হলো রিহান। সে অনেকটা জোরে জোরে শ্বাস টানছে। মীরাকে দেখে কোনো কথা না বলে টেনে নিজের সাথে চেপে ধরল, আর গম্ভীর স্বরে বলে উঠল, এটা ইরফান, শাহনাজের খালাতো ভাই। তুমি চিনবে না? ও হ্যাঁ শালা বাবু, এটা আমার বউ, আপনার বোন। শেষের কথাটা দাঁত কিরমির করে বলে। মীরা হঠাৎ রিহানের এরূপ ব্যবহারে কিছুই বুঝতে পারে না। ওদিকে অন্ধকারের মাঝেও ছেলেটার মুখ দেখতে না পেলেও মীরা ঠিকই বুঝতে সক্ষম হলো ছেলেটা মীরার দিকে তাকিয়ে আছে। মীরা রিহানকে জড়িয়ে ধরে সমান তালে কেঁদেই যাচ্ছে। বেচারি ভয় পেয়েছিল। স্বামী ব্যতীত পরপুরুষের এমন বাজে স্পর্শ নিজের শরীরে মেনে নিতে পারছে না মেয়েটা। রিহান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মীরা তাকে জড়িয়ে ধরে রাখলেও সে মূর্তির ন্যায় একদম সোজা। দুই হাত সে মুঠো করে রেখেছে। রাগে তার সব কিছু তোজনজ করে দিতে ইচ্ছে করছে সব। শুধু বিয়ে একটু পর সেই জন্য কিছু করতে পারছে না। মীরা হঠাৎ কান্না বন্ধ করে রিহানকে ছেড়ে দিয়ে রিহানের দিকে একবার অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। রিহান পাশে একটা গাছে লাথি মারে। সে কতটা ভয়ঙ্কর হতে পারে এই রমণীর জন্য আতিক চৌধুরীর কোনো ধারণা হয়তো এখনো হয়নি। এরপর রিহান দ্রুত কদম ফেলে মসজিদের দিকে গেল। আতিক চৌধুরী ওই দিক থেকে আসছিল, সাথে উনার অ্যাসিস্ট্যান্ট। রিহান হাতে ইশারা করতে ছেলেটা চলে গেল। আতিক চৌধুরী বুঝে গেলেন উনার হাতে আর কিছু নেই। রিহান সব নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। রিহান খুব শান্ত স্বরে জিজ্ঞেস করল, ইরফানকে আপনি কেন এনেছেন মিস্টার চৌধুরী? রিহানের কণ্ঠস্বর খুব শান্ত, কিন্তু আতিক চৌধুরীর কাছে বড্ড অশান্ত আর অস্বাভাবিক শোনালো। তবে বিশেষ পাত্তা দিল না। তিনি নিজেও খুব স্বাভাবিকভাবে সিগারেট বের করে পকেট থেকে, এরপর সেটা দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে নিয়ে টানতে লাগলেন। রিহানের রাগের চোটে চোয়াল শক্ত করে হাত মুঠোবন্দি করে দাঁড়িয়ে আছে। তার জীবনে এমন জঘন্য একটা অধ্যায় আসবে সে কখনো ভাবেনি। রিহান খুব বিচক্ষণ। আতিক চৌধুরী এই জন্যই হাতে হাতে রেখে আসছে রিহানকে। কিন্তু ইদানিং বিগড়ে যাচ্ছিল ছেলেটা। মীরাকে ভালোবেসে ছেলেটা এই 1 বছরে খুব বেশিই ওনার লস করিয়েছে। তবুও তিনি চুপচাপ সব হজম করছে। কারণ একটাই, নিজের হাতে রাখতে হবে রিহানকে, নয়তো বিরাট লস হবে ওনার। কিন্তু রিহান যেন দিন কি দিন বদলে যাচ্ছে। তার পিঠ পিছে অনেকটাই নিজের শক্ত একটা স্থান তৈরি করে নিয়েছে। এতে তিনি ক্ষিপ্ত, ক্রোধিত, তবুও শান্ত রাখতে চাইছে নিজেকে। আর করলেনও তাই। বলল, শেখ সাহেব রিল্যাক্স। আপনার স্ত্রী, আম্মা, দাদি রয়েছে এখানে। কেউ যদি সব শুনে ফে। রিহান আতিক চৌধুরীকে থামিয়ে দিল। ভুল সে একবার করেছে আর না। সে মরতে মরতে 2বার ফিরে এসছে। কিন্তু সে পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এখন তো তার বউকে টানা হচ্ছে। সে এবার এর একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়বে। হয় সে এই পথ ছাড়বে, না হয় একবারে আঁকড়ে ধরবে সেই বিপজ্জনক রাস্তা। রিহান মাথা দুলাল। আতিক চৌধুরী ঘাবড়ে গেলেন। তিনি জানে রিহানের এই ঘাড় নাড়ার স্টাইল যে সাধারণ কোনো ইঙ্গিত নয়। রিহান ঠোঁট কামড়ে ধরে আছে। ডান হাত উঁচু তার। আতিক চৌধুরীকে কথা বলতে নিষেধ করেছে। সেই হাতটা নামিয়ে নিল। মাথা নাড়তে নাড়তে বলে উঠল, খুব বড় ভুল করলেন আপনি। আপনি এখন থেকে দেখবেন নিজের হাতে তৈরি করা পুতুলটা এখন থেকে কিভাবে আপনাকে নাচায়। বলেই রিহান 1 সেকেন্ড দাঁড়ালো না। এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে সোজা বাড়ির ভেতর চলে গেল। আতিক চৌধুরী পেছনে দাঁড়িয়ে দাঁত কিরমির করতে লাগলেন। সেভাবে রিহান এত দ্রুত নিজের ভালোটা বুঝে যাবে। কিন্তু ছেলেটার ব্যক্তিত্বের প্রশংসা না করলে নয়। যেমন তার কথাবার্তা তেমন তার চলাফেরার স্টাইল, সাথে বুদ্ধির তারিফ না করলেই নয়। তার ডুবন্ত বিজনেস কিভাবে দাঁড় করিয়েছে পুনরায়, এটার আশা তো তিনি ছেড়েই দিয়েছিলেন। তবে রিহান কিভাবে আবার সব ঠিক করে দিল। কিন্তু মাঝে ছেলেটা দুইবার মরতে মরতে বেঁচে এসছে। কিন্তু এতে তো তার কোনো দোষ নেই।
রিহান নিজেই এতটা দ্রুত এগিয়েছে নিজের সাফল্যের দিকে যে এখন তার জীবন নিয়ে টানাটানি পড়ল। সেক্ষেত্রে হঠাৎ সবকিছু ছাড়তে গেলে ঝামেলা তো হবেই। এখন না আছে পিছু ফিরে আসার আর না পারছে বেচারা সামনে যেতে। কিন্তু তিনি নিজের লস কিছুতেই করবে না। রিহানকে সে নিজের হাতে তৈরি করেছে আর নিজের মতো করেই রাখবে। আদৌ তিনি এতে আগের মতো সফল হবে কি না জানে না। আতিক চৌধুরী মুচকি হাসলেন। রিহানকে তিনি কিছুতেই হাতছাড়া করবেন না। এর জন্য যা করতে হয় তিনি তাই করবেন। মীরাকে রিহান এরপর পুরোটা সময় নজরে নজরে রাখল। ইরফানের সাথে মীরার বিয়ের কথা বলেছিল শাহনাজের মা। রিহান সে খবরও জানে। ছেলেটা সুবিধার না। রিহান রাগে ফেটে পড়ছে ভেতরে ভেতরে। যখন মীরা ওকে ধরে কান্না করছিল ইরফান ওকে নোংরাভাবে টাচ করেছে সেই জন্য রিহান তখন থেকে শুধু দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। শাহনাজ আর কাজলের বিয়ে খুব ভালো করে মিটল। খাওয়া দাওয়ার পর্ব শেষ রাত 9টার দিকে ঢাকার উদ্দেশ্য রওনা দিল চৌধুরী পরিবার। শেখ বাড়ির তারাও ফিরে গিয়েছে। শাহনাজের মায়ের সাথে উনার চাচাতো বোন থাকবে। কাল তারা সবাই ঢাকা যাবে। শাহনাজ চৌধুরী বাড়ি দেখে বিস্ময় কিছু কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। এত বড় বাড়ি আর এত গার্ড। শাহনাজ ভয়ে শিশিরের হাত জড়িয়ে ধরে আছে। কারিরা বেগম ছেলের বউয়ের মুখে তুলে খাইয়ে দিচ্ছে। ও বাড়িতে শাহনাজ কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা করে ফেলেছিল নিজের। খাবার খেতে পারেনি। কারিরা বেগম সবটা নজরে রেখেছিলেন। তাকে এতটা আদর করতে দেখে এতে শাহনাজ অনেকটা অকওয়ার্ড ফিল করলেও বেচারি এটা ভেবে ভালো লাগছে এত সুন্দর মনের মানুষগুলো সে নিজের জীবনে পেয়েছে। রাতে 12:30টার দিকে শাহনাজকে বিয়ের সাজেই শিশির কাজল এর রুমে রেখে গেল। কাজল রুমে বসেছিল। শিশির যেতেই ওর হাতে একটা শাড়ি দিয়ে বলে উঠল, ফ্রেশ হয়ে এসো। ওইদিকে ওয়াশরুম। কিছু প্রয়োজন হলে ডেকো। যাও। শাহনাজ মাথা নেড়ে চলে গেল। 7-8 মিনিটের মধ্যে মেয়েটা বেরিয়ে এলো। খুব সুন্দর করে শাড়িতে ডেকেছে নিজেকে। শাহনাজ লজ্জা পাচ্ছে। কাজল মিটমিট হাসে। এতে বেচারি আরো লজ্জায় পড়ে। আর নিজের লজ্জারাঙা মুখ লুকাতে আশ্রয় হিসেবে কাজলকে জড়িয়ে ধরল। কাজল হাসতে লাগল। অনেক সময় পর কাজল শাহনাজকে নিজের থেকে ছাড়িয়ে কপালে চুমু খেল। মোলায়েম স্বরে বলল, চলো ঘুমিয়ে পড়ি। ক্লান্ত তুমি। শাহনাজ এলোমেলো দৃষ্টি ঘুরালো। তাকে মীরার দাদি আজ অনেক কিছু শিখিয়ে দিয়েছে। কিন্তু এখন তো ব্যাপার উল্টো বেচারি কি করবে বুঝতে পারছে না। তাই চুপ রইল। কাজল নিজের পকেট থেকে একটা রিং বের করল। চকচক করে সেটা। ডায়মন্ড দেখেই বোঝা যাচ্ছে। শাহনাজ এর হাত টেনে সামনে নিল। এরপর সেটা হাতে পরিয়ে দিল। কিছুটা ঝুঁকে শাহনাজের হাতের উল্টো পিঠে চুমু খেয়ে জড়িয়ে ধরল। এরপর বলে উঠল, ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে ভাগ্য লাগে। আর আমিও ভাগ্যবান। শাহনাজ মুগ্ধ হল। নিজেও জোরতা ঠেলে শক্ত করে জড়িয়ে ধরল কাজলকে। বুক ভরে প্রশান্তির নিঃশ্বাস টানে। সে নিজেও ভাগ্যবতী। রিহানের খোঁজ নেই। রাত বাজে 1টা। মীরা চিন্তায় অস্থির। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। মীরা ভাবল একবার রেহনুমা বেগমকে ডাকবে। কিন্তু পরক্ষণেই দরজায় কলিং বেল বাজে। মীরা দ্রুত গেল। দরজা খুলে দেখল রিহান। তবে প্রথমে খুশি হলেও রিহান শরীরের অবস্থা দেখে চমকে উঠল। এই শীতে পুরুষটা ঘামে ভিজে জবুথবু হয়ে আছে। মীরা কিছু বুঝে ওঠার আগেই রিহান ওকে শক্ত করে জড়িয়ে ধরল আচমকা। এরপর ফিসফিস করে বলে উঠল, ওর সাহস বেশি ছিল। একটু কমিয়ে দিলাম তাই। মীরা শরীর কাঁপছে। ভয় মেয়েটার শরীরের বল ছেড়ে দিল। রিহান বউয়ের অবস্থা বেগতিক দেখে ঝট করে বউকে কোলে তুলে নিল। একজন বুয়া তাদের থেকে বেশ অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। রিহান সেদিকে একবার তাকালো না পর্যন্ত। বউ নিয়ে সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। পেছনে বুয়া দরজা বন্ধ করল। রুমের সামনে এসে রিহান পা দিয়ে দরজা ফাঁকা করে রুমের ভেতর প্রবেশ করল। এরপর মীরাকে নিয়ে সোফায় বসল। মীরা তখনও রিহানের গলা জড়িয়ে ধরে। খুব বেশি পরিশ্রম করলেই শরীর থেকে এমন ঘাম ঝরার কথা। অন্যথায় এমন নভেম্বর মাসে ও পুরুষটা জুবুথুবু হয়ে এলো কোত্থেকে। তার উপর তখন এর কথার অর্থ বুঝে না মেয়েটা। কিন্তু একটু হলেও আন্দাজ করতে পারছে ইরফানের কথাই বলেছিল রিহান। মীরা রিহানের গালে হাত রাখে।
অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলে উঠল, আপনি ইরফানকে মেরেছেন। রিহান শুধু অল্প করে অধর বাঁকিয়ে হাসল। এরপর মীরার অধরে ঝাঁপিয়ে পড়ল। এমনিতেই ভয় ছিল মীরা, তার মধ্যে পুরুষটার এমন উন্মাদনায় অনেকটা অপ্রস্তুত হল। কিছু বুঝে ওঠার আগেই রিহান নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। মীরা মুখ ফুটে কিছু বলার সুযোগ পেলে না, কিন্তু অভিমান মনে পাহাড় সমান। এই কয়দিনে অনেক বেশি ইগনোর করেছে রিহান তাকে। দিনে যেমন তেমন, রাতে সে এক রত্তির ছাড় দিত না নিজের অধিকার খাটাতে। নিজের উদ্দেশ্য হাসিল করে তবে ক্ষান্ত হতো। মীরা এখন অনেকটাই অবাক হয়। রিহান শেখ আগে থেকে এমন ছিল নাকি বদলে গিয়েছে, নাকি সে পুরুষটাকে চিনতে ভুল করল? এর উত্তর যেন এই কদিন রিহান নিজের ব্যবহারের মধ্যে দিয়ে দিচ্ছে। কিন্তু মীরা চায় এগুলো একটা অসত্যি না হোক, স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন হোক। পুরুষটা শুধু তাকে ভালোবাসুক, আগের মতো এমন ভোলাভালা হয়ে সব সময় মীরাকে আগলে রাখুক। গুন্ডামি করে না। চোখের কাজল, গায়ের শাড়ি শক্ত করে বেঁধে বন্দি করে রাখা লম্বা চুল সবটাই এলোমেলো করে দিয়ে পুরুষটা নিঃশব্দে বউকে কোলে তুলে ওয়াশরুমে চলে গেল। গত কয়েকদিন আগের সব কিছু মীরার স্মৃতিতে হালকা হলো। হয়তো ভুলেও যাবে। সত্যি কি ভুলে যাবে? এসব কোন ধরনের পাগলামি ইফাত ভাই? আপনি আবার কেন ঢাকা এসছেন? আর আবার কি নাটক শুরু করেছেন এসব? ইফাত ছাদের একদম কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে দুই দিকে দুই হাত মেলে দাঁড়িয়ে আছে। একটু এদিক ওদিক হলেই 3 তলা থেকে সোজা নিজে জমিনে। শিশির এর ভয় লাগছে, বুকের ভেতর দূর দূর করছে। কিন্তু তবুও মুখের ভাবভঙ্গি এমন করে রেখেছে যেন সে ভীষণ বিরক্ত ইফাদের এসব কর্মকাণ্ডে। একটু আগে শিশির নিজের ল্যাপটপে কিছু করছিল, আর তখনই ইফাদ মেসেজ করে ওকে ছাদে ডেকেছিল। কিন্তু শিশির তো আশার পাত্রী নয়, তাই তো সুইসাইড করার হুমকি দিয়েছে। তবেই না রমণীর মন নরম হলো। ইফাদ মলিন হাসে। 1 মাসের বেশি সময় হতে চলল, আজও শিশির ওর প্রতি একটুও মায়া দেখালো না। এমন ভোলাভালা মেয়েটা কিভাবে এত কঠোর হয়ে গেল ইফাদ ভেবে ভেবে হয়রান। ইফাদ আস্তে করে সেখান থেকে সরে এলো। রাত বাজে 2টা। ছাদে লাইটের আলোয় আলোকিত হয়ে আছে। সব কিছু স্পষ্ট। শিশির ইফাদকে কার্নিশ থেকে সরে আসতে দেখে আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়ল। ইফাদ ধীর পায়ে এসে ঠিক ওর সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের মুখের দিকে। শিশির এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকায়। সে কিছুতেই নিজেকে ইফাদের প্রতি দুর্বল দেখাতে চায় না, তাই বিরক্তিকর মুখে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ইফাদ ওকে আটকে দিল। 2 হাতে মেয়েটার কোমর জড়িয়ে ধরল আচমকাই। শিশিরের চোখ বড় বড় হয়ে গেল। মোচড়ামুচড়ি করে ছোটার চেষ্টা করতেই ইফাদ হাতের বাঁধন আরো দৃঢ় করল। একে অপরের শরীর ছুঁই ছুঁই করছে। ইফাদের উষ্ণ নিঃশ্বাস শিশিরের চোখমুখে পড়ছে। শিশির তবুও দমার নয়। সে ভেতর ভেতর এলোমেলো হলেও উপরে ঠিকই নিজেকে শক্ত রাখল। ইফাদ মেয়েটার কানের পাশ দিয়ে আঙ্গুল দিয়ে স্লাইড করে গলায় এসে থামল। শিশিরের ঘামে ভেজা চিকচিক করতে থাকা গলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ শান্ত স্বরে বলল, তোর এই গলা টানা, এটা যখন ঘামে ভিজে উঠে, আমার দুনিয়া এখানে এসে থমকে যায়। তোর এই লোভনীয় ঘামে ভেজা গলাটা দেখার জন্য হলেও আমার তোকে চাই। শিশির মুহূর্তে চমকে উঠল। ঝটফট হাত দিয়ে চেক করল গলা। সত্যি ঘামে ভেজা। ইফাদ ওকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়ায়। আগে পুরুষটা বাড়িতে সারাক্ষণ 3/4 প্যান্ট পরে ঘুরঘুর করত। চরিত্রের সাথে মিলত। কেমন প্লেবয় টাইপ একটা ভাবসাব বহন করত পুরুষটার পোশাক আশাক, যেটা ইদানিং করে না। লম্বা ট্রাউজার টি শার্ট পরার পর অসাধারণ লাগে পুরুষটাকে। আগে থেকে অনেকটা চেঞ্জ হয়েছে। গম্ভীর থাকে। কথাবার্তা তেমন হেয়ালি করে না। আগে ক্লিন শেভ করত, এখন গালে দাড়ি আছে খোঁচা খোঁচা। শিশিরের মাথা ভো ভো করে। সে শরীরের তাল ঠিক রাখতে পারে না। কেন জানি পা গুলো অবশ হয়ে আসে। পড়ে যেতে নিলেই ইফাদ ওকে আবার ধরে নিল। বাঁকা হেসে মেয়েটার কপালে টোকা লাগালো। এরপর বলে উঠল, তুই কি ভেবেছিস আমি মরতে এসছি? একদম না। তোকে এমনিতে তো কথা বলার জন্য পাওয়া খুব কঠিন। সেই জন্য শান্ত রেখে কথা বলার জন্য এই পদ্ধতি। যাই হোক, আমার ফোন চেক করেছিলি তুই সেদিন? যেটা করা মোটো ঠিক হয়নি।
অ্যাটলিস্ট ভালোবাসলে বিশ্বাসটা অন্তত জরুরি। এখন তোর তো আমার উপর বিশ্বাস নেই। ভুল তো ঠিকই বুঝে নিলি। এখন আমায় তোর ভুলটা ভাঙতে হবে। কাল সত্যিটা জেনে যাবি। ইফাদের কথার আগামাথা শিশির কিছুই বুঝতে পারে না। ইফাদ ওকে নিয়েই নিচে এলো। রুমে দিয়ে দরজা বন্ধ করে নিজের রুমে গেল। আর শিশির ঘর থেকে বেরিয়ে রিহানকে মেসেজ লাগালো। কোথায় যাওয়া হচ্ছে? মীরা বিছানা ছেড়ে ওঠার জন্য উদ্যত হতেই রিহান পেছনে থেকে প্রশ্নটা করে উঠল। মীরার কেন জানি সকাল থেকে অস্থির লাগছে। কিছু সময় এর জন্য পুরুষটার ভালোবাসায় মাথা থেকে আগের ঘটনাগুলো চাপা পড়ে গিয়েছিল। তবে ঘুমুতে গিয়ে কেন জানি মনটা বড্ড অস্থির হচ্ছে। তাই তো না ঘুমিয়ে রিহানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিল এত সময়। ঘড়ির কাঁটায় 8টার ঘরে পৌঁছাতে উঠে বসল। মীরা বিছানায় বসা তখন। রিহান এক টানে বউকে নিজের উপর নিল। কমফোর্টার দিয়ে দুজনকে মুড়িয়ে নিল। মীরার আমতা আমতা করে। সেভাবে চুপটি করে পড়ে রইল। এরপর হঠাৎ অধর কাঁপতে লাগলো। ঠান্ডা বাহিরে। মীরা দুই ঠোঁট একসাথে কাঁপছে। তাই কথাটা ভেঙে ভেঙে এলো। নিচ নিচে। রিহানের গম্ভীর মুখ। বউকে শক্ত করে জড়িয়ে ধরে আরো নিজের নিকটে টানে। পেছনে থেকে গলায় মুখ গুজে বলে উঠল, যেতে হবে না। মীরা টু শব্দ করল না। এভাবে অনেক সময় পর মীরা ঘুমিয়ে গেল। রিহান থেকে থেকে বউয়ের গালে গলায় ঠোঁট ছুঁয়ে দিচ্ছি। এমনি একবার করার পর হঠাৎ ফোনে শব্দ হলো। রিহান ভ্রু কুঁচকে ফোন হাতে নিতে দেখল শিশির রাতে মেসেজ করেছে। রিহান শিশিরকে রিপ্লাই করে আরেকটা আইডিতে গেল, সেখানে হোয়াটসঅ্যাপে কিছু একটা দেখে রিহান বাঁকা হাসে। এরপর ফোন রেখে বউকে পুনরায় দ্বিগুণ শক্ত করে জড়িয়ে ধরল। মনে মনে বলল, আমি যেমনই হই না কেন, তোকে আমার কাছে থাকতে হবে। এবং শুধু আমার হয়। রিহান কেমন? খুব খারাপ? নাকি ভালো? মীরার মন ছটফট করে। তার মন এত বছর ধরে পুরুষটাকে ভালোবেসে একজন সুপুরুষ বলেই জেনে এসছে। তবে কি তার জানার মধ্যে ভুল আছে? না তা কি করে হয়? অবশ্য সে জানার চেষ্টাও তো করেনি। শুধু দেখেছে আর রোজ পুরুষটার প্রেমে একটু একটু করে পড়েছে। কিন্তু এখন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। মীরা আনমনে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। সবাই আজ ঢাকা যাচ্ছে। বাড়ির সবাই অলরেডি রওনা করেছে। কিন্তু রিহান মীরা বেরোয়নি। রিহান একটু আগে ঘুম থেকে উঠছে। সবাই একসাথে তো যাওয়া যাবে না। তাই একটা গাড়ি অনেক আগে চলে গিয়েছে। ওরা রিহানের ওই জিপ গাড়ি দিয়ে যাবে। মীরার যদিও একটু মতো নেই এতে। কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে ওটায় চড়ে। এখন এটা দেখলে মীরার ভয় লাগে। মীরার পায়ে নরম কিছুর স্পর্শ পেয়ে চমকে উঠল কিছুটা। নিচে তাকিয়ে দেখল টম্পা সহ শাড়ি ঘেঁষে আছে। কোলে উঠবে সে। মীরা পেছনে থালা দেখে। খাবার দিয়েছিল টমকে। খাওয়া শেষ। মীরা ওকে কোলে তুলে ড্রেসিং টেবিলের উপর টিস্যু বক্স থেকে টিস্যু নিল। টমকে কোলে তুলে টিস্যু দিয়ে মুখ মুছে দিতে দিতে বলে উঠল, কিছু কিছু কাজ যত সাবধানেই করো না কেন প্রমাণ ঠিকই থেকে যাবে। মীরা কথাটা এমনি এমনি বললেও পেছনে দাঁড়িয়ে থাকা রিহানের নিকট কথাটার গভীরতা অনেক বেশি মনে হলো। সে ঘাড় এদিক ওদিক বাঁকা করে। মোটেও সে কোনো কাজ প্রমাণ রেখে করে না। তবুও ইদানিং অস্থিরতায় ভুগছে নিজে। মনে হচ্ছে এই বাচ্চা মেয়েটাকে ঠকানো হচ্ছে। সত্যিটা জানতে পারলে বেচারি অনেক কষ্ট পাবে। আবার এমনও হতে পারে মীরা তাকে ছেড়ে অনেক দূর চলে গেল। না না, এমনটা সে কোনো দিন মানতে পারবে না, আর না এমনটা হতে দিবে। শুনছেন? আপনি রেডি কখন হবেন? মীরার ডাকে রিহানের ধ্যান ভাঙ্গে। রিহান হাতের টাওয়াল নাড়াচাড়া করে চুল মুছে এগিয়ে আসে মীরার কাছে। এরপর গলায় টাওয়াল ঝুলিয়ে টমকে নিজের কোলে নিয়ে বিছানায় রেখে দিল। মীরা ভ্রু কুঁচকে আছে। রিহান বিছানা থেকে সাদা রঙের শার্টটা হাতে তুলে মীরার হাতে দিল। এরপর দুই হাত দুদিকে মেলে ধরে আদেশ স্বরে বলল, পরিয়ে দে। মীরা বিনা বাক্যে শার্ট পরিয়ে দিতে লাগল। বলিষ্ঠ শরীরে পিঠের কাছে গিয়ে থামে মীরা। পিঠের মাঝ বরাবর একটা ক্ষতর চিহ্ন। মাস এক আগের অ্যাক্সিডেন্টের ক্ষত। শুকিয়েছে, তবে দাগ মিটেনি। মীরা সেখানে একবার আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল। জিজ্ঞেস করল, ব্যথা করে? ব্যথা করলে রাতে যে এত এত খামুচি দিস সেসব সহ্য করতে পারতাম না। মীরা থমথম খেল। কি সাধারণ একটা প্রশ্ন করল সে।
আর পুরুষটা সেটাকেও ঘুরিয়ে কোথায় নিয়ে উত্তর করল। অদ্ভুত। মীরা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এরপর শার্ট পরিয়ে দিল। বোতাম লাগিয়ে ব্লেজার গায়ে তুলে দিল। আগে প্যান্ট পরা ছিল রিহান। এরপর টাই বেঁধে চুল ঠিকঠাক করে হাতে কালো রঙের দামি একটা ঘড়ি পরে গায়ে পারফিউম মেখে নিল। কালো রঙের একজোড়া লোফার পায়ে নিজের সাজ কমপ্লিট করল। মীরা অপলক দেখে গেল শুধু। কত সুদর্শন পুরুষটা! দেখলেই অন্তর জুড়িয়ে যায়। মীরার পরনে কালো রঙের একটা শাড়ি, সাথে সাদা ব্লাউজ। তাকেও দারুণ মায়াবী দেখাচ্ছে। রিহান বউয়ের কপালে চুমু খেল। এরপর অধর পানে তাকিয়ে দুষ্ট হেসে বলে উঠল, শুধু লিপস্টিক নষ্ট করে তোর কাজ বাড়াতে চাচ্ছি না। রাতে উসুল করব সব। মীরা চোখ পিটপিট করে তাকিয়ে দেখে শুধু রিহানকে। কিছু বলে না মুখ ফুটে। রিহান বাহিরে দাঁড়িয়ে আছে। হাতে তার জ্বলন্ত সিগারেট। একটু পর পর সেটা ঠোঁটের ভাঁজে চেপে ধরে ধোঁয়া ছাড়ছে। এখানে সে আজ আসতো না, কিন্তু এক প্রকার বাধ্য হয়ে আসতে হয়েছে। সেই পুরনো জীবনটা ভুলে যেতে চায়। নতুন করে বাঁচতে চায়। লোভ হয় তার। একটা সাধারণ জীবনযাপনে লোভ। ভালোবাসার মানুষটার সাথে সহজ সরল একটা সংসারে লোভ। কিন্তু কিভাবে হবে, আদৌ কি সেটা সম্ভব হবে কিনা রিহান জানে না। তবে চেষ্টা করতে ক্ষতি কোথায়। রিহান সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিল। বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা ফেলতে সামনে এসে দাঁড়ালো একজন মধ্যবয়স্ক পুরুষ। রিহান বিরক্ত হলো। এই মানুষগুলো জাস্ট জঘন্য। রিহান তবুও চুপচাপ দাঁড়িয়ে গেল। সামনে দাঁড়ানো পুরুষটা প্রচুর রেগে আছে মনে হচ্ছে। রিহানের এতে কোনো হেলদোল না দেখে পুরুষটা আরো রেগে গেল। কিছুটা উচ্চস্বরে বলে উঠল, একজন মানুষকে মেরে হসপিটালে পাঠিয়ে এখানে রংতামাশা করতে লজ্জা করছে না তোমার? রিহান ভাব এমন করল যেন সে খুব ভালো একটা কাজ করেছে। আর এতে সে গর্বিত। কোনো অপরাধ করেনি সে। ঘাড় এদিক ওদিক নাড়াতে নাড়াতে জবাব দিল, একদম করছে না। রিহানের জবাব মোটেও ভালো লাগেনি পুরুষটার। আগুনে ঘি ঢালার মতোই কাজ হলো। একদম রেগে রিহানের কলার ধরতে নিলে রিহান 2 পা পিছিয়ে গেল। এতে করে হাতের নাগালের বাহিরে চলে গেল সে। পুরুষটা রাগে কটমট করতে লাগলো। রিহান যদিও প্রমাণ বা দোষ ছাড়া কাউকে এভাবে মারার পাত্র নয় সেটা খুব ভালো করে জানে তিনি। তবুও জিজ্ঞেস করল, কেন মারলে আমার ছেলেকে? রিহান প্যান্টের পকেটে 2 হাত গুজে নিল। শরীর দুলিয়ে কঠিন স্বরে বলে উঠল, চরিত্র আর দৃষ্টি দুইটাই কন্ট্রোল করতে বলবেন আপনার গুণধর পুত্রকে। এবার হসপিটাল পাঠিয়েছি, দ্বিতীয়বার এমন করলে দুনিয়া থেকে বিদায় করে দেব। মাইন্ড ইট। আমার সাথে তুমি এভাবে কথা বলতে পারো? আমার ছেলেকে আঘাত করে এত বড় অন্যায়ের পরে কোন মুখে? রিহান হেসে উঠল ইরফানের বাবার এমন বেহুদা মার্কা কথা শুনে। এই পুরুষটাও আতিক চৌধুরী পুষা গুলাম। ভালো একটা মুখোশের আড়ালে এরা জঘন্য কাজ করে। অবশ্য সে নিজেও মানুষটা সাধু নয়। তবুও এদের মতো জঘন্য নয় সে। রিহান বাঁকা হাসে। রসাত্মক স্বরে বলে উঠল, আপনার ছেলে বুঝি খুব ন্যায় কাজ করছে অন্যের বউয়ের দিকে নজর দিয়ে? ইরফানের বাবা থতমত খেল। রিহান সেসব উপেক্ষা করে বাড়ির ভেতর চলে গেল। পেছনে দাঁড়িয়ে ফারুক সাহেব কটমট করতে লাগলো। শাহনাজ এই প্রথমবার পার্লারে সেজেছে। জীবনে প্রথম এত ভারী মেকআপে খারাপ লাগছে না মেয়েটাকে। গোল্ডেন কালার লেহেঙ্গায় অসাধারণ লাগছিল। সারাদিন কাজল বউকে চোখে চোখে রেখেছে আর দেখেছে। অনুষ্ঠান শেষ হতে যে যার মতো করে বিদায় নিল। বাড়ি খালি হলো। শাহনাজ আর কাজল কাল গ্রামে যাবে। আজ মীরাকে ধরে বেঁধে সেই জন্য আজ এখানে রেখে দিয়েছে। রিহান থাকবে না এখানে। সে বউ কিছুতেই রেখে যাবে না এখানে। রাত 8টা বাজতেই রিহান বউ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। অতিরিক্ত অস্থিরতায় সে বিধ্বস্ত। মীরা ভেবে পায় না কেন এমন করছে রিহান। সুইজারল্যান্ড যাওয়ার আগে অবধি তো মানুষটা আতিক চৌধুরীর ভক্ত ছিল। প্রায় থাকতো এখানে তাদের বিয়ের আগে। তাহলে লাস্ট 6 মাস ধরে কেন এবারই থাকে না? যখন মীরাকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে উঠতে চেয়েছিল তখন মীরা একটু অবাক হয়েছিল। তবে ব্যাপারটা পাত্তা দেয়নি। ভেবেছিল হয়তো নিজের বউকে অন্যের বাড়িতে রাখতে চায় না সেই জন্য নিজেদের ফ্ল্যাটে রাখবে। কিন্তু তখন এটা স্বাভাবিক মনে হলেও এখন কেমন একটা লাগে। ইদানিং রিহানের ভাবসাব ও সুবিধার লাগে না।
মামা আতিক চৌধুরীর সাথে তো সে কথাই বলে না। মীরার নজরে বিষয়গুলো ঠিকই পড়েছে, কিন্তু সে তো তখন এত তলায়নি। মীরা আর চোখে গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে থাকা রিহানের দিকে তাকায়। তারা প্রায় মেইন রোড ছেড়ে দিয়েছে, আর একটু এগিয়ে বাড়ির রাস্তা ধরবে। খোলামেলা উদম জিপ গাড়িটায় ভালোই ঠান্ডা লাগছে। মীরা শাড়ি ভালো করে পেঁচিয়ে রেখেছে। রিহান বিষয়টা লক্ষ্য করে গাড়ি থামালো ছোট সরু রাস্তায়। নিজের গায়ের ব্লেজার খুলে মীরাকে পরিয়ে দিল। একটু এগিয়ে কপালে আলতো করে অধর ছুঁয়ে দিয়ে আলগোছে নিজের হাত মীরার গালে রাখল। কেমন ধীর কণ্ঠে বলে উঠল, আমার জান, অনেক বেশি ভালোবাসি। রিহানের কথা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে দুইটা গাড়ি এসে ওদের গাড়িটার পেছনে দাঁড়ালো। রিহান ভ্রু কুঁচকে নিল। সেই গাড়ি সাইডে পার্ক করেছে তাহলে? অন্ধকার, তবে ল্যাম্পপোস্টের আলোয় গাড়ি দুটো দেখে রিহানের চোয়াল শক্ত হয়ে এলো। মীরা গাড়ি থেকে কয়েকজন পুরুষকে নামতে দেখে ভয়ে রিহানের দিকে চেপে গেল। রিহান তৎক্ষণাৎ নিজের কানের ব্লুটুথ চেপে মুখটা ঘুরিয়ে কারোর সাথে কথা বলে নিল। মীরা শুনতে পেল না, কারণ কেউ একজন ততক্ষণে পেছনে থেকে বলে উঠল, এ গ্রুপের গ্যাংস্টার আর এসকি বউকে নিয়ে পালাচ্ছে। মীরা কিছুই বুঝতে পারে না কথার মানে। শুধু গ্যাংস্টার কথাটা মেয়েটার মাথায় ঘুরপাক খাচ্ছে। কানে ঝনঝন শব্দে কিছু ভাঙছে যেন। রিহান নিজেও শুনেছে। সে খুব স্বাভাবিক পরিস্থিতি যেমনই হোক, এটাকে ঠান্ডা মাথায় সামলে নেওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। রিহান খুব ভালো করে জানে এখন কি করতে হবে। সে নিজের টাইটা আগে ব্যস্ত হাতে খুলে নিল। এরপর সেটা দিয়ে মীরার হাত বেঁধে নিল। এরপর একটা রুমাল বের করে প্যান্টের পকেট থেকে, সাথে টিস্যু। রুমাল দিয়ে মুখ সহ চোখ বেঁধে টিস্যুগুলো মীরার কানের ভেতর গুজে দিল। ঘটনা এত দ্রুত ঘটছে মীরা কিছুই বুঝে উঠতে পারে না। যতক্ষণে বুঝতে পারল তখন থেকে ছটফট করেই যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে নিষ্ঠুর একজন মানুষ মনে হলো সামনে বসা পুরুষটাকে। তবে রিহান একটু গাফলতি করল না নিজের কাজে। মীরার বুকের ভেতর অজানা ভয় কাঁপছে। কলিজা চিনচিন করছে। চোখের জল রুমাল সহ ভিজে উঠেছে। রিহান বউয়ের কানে টিস্যু গুজে দেওয়ার আগে শুধু বলল, আমি আমার একটা রূপ তোমার সামনে সর্বদা ঢেকে রেখেছে, আর ভবিষ্যতেও ঢেকে রাখব। এরপর পেছনের দিকে তাকিয়ে গাড়ি থেকে লাফিয়ে নেমে গেল। মীরা ছটফট করছে। ভয় মেয়েটার দেহ থেকে আত্মা বেরিয়ে আসার জোগাড়। ওদিকে নড়তেও পারছে না। কিছুক্ষণ আগে আরো গাড়ির শব্দ শোনা গেল। মনে হয় আরো মানুষ এসছে রিহানকে মারতে। মীরা হাতের বাঁধন অনেক সময় ধরে ট্রাই করে ও খুলতে পারছে না। মীরা যখন এসব করতে ব্যস্ত তখন ঠাস ঠাস করে কিছুর বিকট শব্দ মেয়েটার অন্তর কেঁপে উঠল। ভয়ে লাফিয়ে উঠতেই গাড়ির স্টিয়ারিং লেগে গেল হাতে বাঁধাটাই। মীরার হাতগুলো সরালো না। একটু শান্ত হয়ে হাতটা আস্তে আস্তে খুলে নিল। অবশ্য সময় অনেকটা লাগলো। এরপর ঝটপট চোখের বাঁধন কানে গুজে রাখা টিস্যু সবকিছু খুলে গাড়ি থেকে নেমে 4-5 কদম এগিয়ে এসে থমকে গেল মেয়েটা। একটা গাড়ির হেডলাইটের আলোয় রিহানের দিকে তাকিয়ে রইল ভীতু চোখে। রিহান নিজেও হয়তো ভাবেনি এমন কিছু হবে। একবার নিজের শরীরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে এক হাত কোমরে রাখল। রাগ হচ্ছে নিজের উপর। পেছনে দাঁড়িয়ে আছে আরো কয়েকজন লোক, সাথে ইফাত। ইফাতকে দেখে মীরা আরো অবাক হলো। আর একটু আগে এখানে কত মানুষ ছিল, এখন কেউ নেই কেন? কথায় সবাই। মেয়েটা আচমকাই চমকে উঠে হাত দিয়ে মুখ চেপে ধরল। ফুপিয়ে উঠল। রিহানের কিছু হয়েছে ভেবে মেয়েটা অস্থির ভঙ্গিতে এসে রিহানকে চেক করতে লাগলো। শরীর হাতিয়ে দেখল কোথাও আঘাত লেগে রক্ত বেরুচ্ছে ভেবে। কিন্তু না, কোথাও কোনো আঘাত নেই। এগুলো রিহানের শরীর থেকে বেরোয়নি। মীরা অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখে রিহানকে। তবে কি? মীরা সাথে সাথে ভাঙ্গা স্বরে বলে উঠল, সবাই কোথায়? আর আপনার শরীরে এত রক্ত কেন? ইফাত এগিয়ে এসে মীরাকে ধরতে নিলেই মীরা দূরে সরে গেল। হাত উঁচু করে থামিয়ে দিল ইফাতকে। রিহান তখন চোখ বন্ধ। মীরা সোজা গিয়ে গাড়িতে বসে। ইফাত কিছু বলার জন্য মুখ খোলার আগে রিহান বলে উঠল, এদের সায়স্তা করে দিবি। রিহান শেখের সাথে পাঙ্গা নিতে আসে। আর চৌধুরী সাহেবের সাথে কাল রাতে মিটিং ডিল করব। এরপর বা খুঁড়িয়ে দুলতে দুলতে গাড়িতে গিয়ে বসল। বিনা বাক্যে গাড়ি স্টার্ট করল।
40-45 মিনিটের মধ্যে ওরা এসে শেখ বাড়িতে পৌঁছালো। গাড়ি থেকে নেমে মীরা সিট থেকে ব্লেজারটা হাতে তুলে নিল। এরপর রিহানকে পরিয়ে দিয়ে কিছু না বলে বাড়ির ভেতর চলে গেল। রিহান অবাক হলো। ভেবেছিল মীরা হয়তো এ নিয়ে অনেক বেশি ভয় পাবে, কিংবা রিহানকে ইগনোর করবে। কিন্তু তেমন কিছু তো হচ্ছে না মেয়েটার মধ্যে। রিহান দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতর পা বাড়ায়। মীরা তাকে কাভার করতে ব্লেজারটা পরিয়ে দিয়ে গেল। রিহান হেলেদুলে রুমে গেল। লিভিং রুমে অবশ্য মা দাদির সাথে দেখা হয়েছে, তবে তারা তেমন ভালো করে লক্ষ্য করেনি। তাই রিহানের তেমন ঝামেলা হলো না। সোজা নিজের রুমের দিকে গেল। শাহনাজ অনুষ্ঠানের পোশাক ছেড়ে একটা সুতির শাড়ি পরেছে। শাড়িটা কাজলের মায়ের, কারিরা বেগমের অনেক আগের শাড়ির কালেকশন। শাড়িটা বেশ সুন্দর দেখতে। শাহনাজের প্রথম দেখায় ভালো লেগে গিয়েছে, তাই তো লোভ সামলাতে না পেরে আজকেই পরে নিয়েছে। তারপর অল্প করে সেজেছেও। কাজল মাত্রই ফাদের সাথে কথা বলেছে। একটু চিন্তিত সে। তার বাবার সম্পর্কে সে জানে না এমন না, শুধু এসব নিয়ে তার কখনো মাথা ব্যথা ছিল না। কিন্তু এখন যেন না ভাবলেই নয় এসব নিয়ে। একটু বেশি বাড়াবাড়ি করছে তার বাবা। রিহানের সাথে দ্বন্দ্ব সে কখনো মেনে নিবে না। বাবার সাথে কথা বলবে এ নিয়ে। চিন্তিত মুখে রুমে প্রবেশ করে বউকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। দরজা বন্ধ করে আস্তে ধীরে বউয়ের পেছনে গিয়ে দাঁড়ালো। শাহনাজ আলতো হেসে কাজলের গালে হাত রাখে। লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো একটু বেশি সুন্দর। দূরে থেকেও একে অপরকে ভালোবাসা অনুভব করা। সেখানে তারা এখন একসাথে হয়েছে। অনুভূতি গাঢ় হতে প্রগাঢ় রূপ ধারণ করেছে। একটু লজ্জা বেশি আঁকড়ে ধরে ভেতর থেকে। তবে এটাও ভালো। লজ্জা পাওয়াও ভালো। তবেই না সম্পর্কে মধুময় হয়ে উঠবে, সুন্দর হবে আরো। ভালো লাগা ভালোবাসা একজন আরেকজনের প্রতি দ্বিগুণ হবে। কাজল শাহনাজের বদ্ধ চুলগুলো উন্মুক্ত করতে কাজল কেঁপে উঠল। একটু আগে অতি যত্নে দেওয়া চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, সুন্দর করে বেঁধে রাখা চুল আর যত্ন নিয়ে পরিহিত শাড়ি, সবটা এলোমেলো হয়ে গেল মুহূর্তের মধ্যে। বাহিরে অর্ধ চাঁদ কাজলের ভালোবাসা দেখে লজ্জায় মেঘের আড়ালে লুকিয়ে গেল। শাহনাজ লজ্জায় মুখ লুকালো নিজের ভালোবাসার মানুষ প্রাণপ্রিয় স্বামীর বক্ষে। রিহান রুমে এসে দেখল মীরা ওয়াশরুমে যাচ্ছে। মেয়েটা দরজা বন্ধ করার আগেই রিহান ধরে নিল। মীরা আলগোছে দরজা ছেড়ে ওয়াশরুম চলে গেল। রিহান জানতো এমন কিছুই হবে। মেয়েটা রোজকার ন্যায় আজকের আর ধস্তাধস্তি করবে না তার সাথে। রিহান দরজা লক করে মীরাকে টেনে নিয়ে ঝর্ণার নিচে দাঁড়ালো। হাতের কাপড় ততক্ষণে মীরা রেখে দিয়েছে, তাই আর বাধা দিল না। রিহান বউয়ের ভেজা চুলের ভাঁজে মুখ গুজে নাক ঘষে সেখানে বলল, আমার এই রূপটা তোর সামনে আসুক কোনো দিন চাইনি। সেই জন্য ওই পথ থেকে একটু একটু করে নিজেকে গুটিয়েও নিচ্ছিলাম। আমি অন্যায়ের সামিল হয়েছি, কিন্তু যতক্ষণে বুঝতে পারলাম এটা ঠিক না, তখন আতিক চৌধুরী নিজের আসল রূপ দেখিয়ে দিল। আমাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিল। রিহান গভীর নিঃশ্বাস ছাড়ে মেয়েটার ঘাড়ে। মীরা খামচে ধরে রিহানের শার্ট। টুকটাক বৃষ্টির ন্যায় অধর স্পর্শ করে যাচ্ছে রিহান। অনেক সময় পর মীরা রিহানের গলা জড়িয়ে ধরে বলে উঠল, আপনি অসুস্থ রিহান। আচমকাই রিহান থেমে গেল। ধাক্কা দিয়ে ফেলে দিল মীরাকে। নিচে পড়ে ভালোই চোট পেল বেচারি। এর মধ্যে রিহান হঠাৎ আক্রমণ করে বসল ওকে। ঝুঁকে এসে এক হাঁটু ফ্লোরে ভর দিয়ে বসে মীরার টুটি চেপে ধরল। রাগে মুহূর্তের মধ্যে পুরুষটার চোখ মুখ ভয়ঙ্কর হয়ে গেল। মীরা ব্যথা পাচ্ছে, তবে এটার থেকেও বেশি ব্যথা মনে হচ্ছে। বুকের ভেতর যেন কেউ সুই ফোটাচ্ছে। রিহানের জন্য মায়া হচ্ছে। কষ্ট বুক চৌচির মেয়েটার। আতিক চৌধুরী সত্যিই বলেছিল রিহান অসুস্থ, বানিয়েছে তাকে অসুস্থ। আতিক চৌধুরী। মীরার হাউমাউ করে কাঁদতে মন চাচ্ছে। কেন রিহান আগে সব জানতে পারল না? এখন যে বড্ড দেরি হয়ে গেল মনে হচ্ছে। মীরা নিজেকে ভেতর থেকে শান্ত করে। কিচ্ছু হতে দিবে না এই পুরুষটার। যা প্রয়োজন এর জন্য সে তাই করবে। তবু এই মানুষটাকে তার চাই। মীরা যখন ভাবনায় মত্ত, রিহান তখন ধমকে উঠল, এই চুপ, একদম চুপ। আমি অসুস্থ না। আমি সম্পূর্ণ সুস্থ। কতবার বলবো আমি অসুস্থ না? তোর থেকে দূরে যাব না আমি। অনেক সময় পানির নিচে, তার উপর এত ঠান্ডার মধ্যে মীরার যেন দাঁত খিচে এলো।
চোয়াল কাঁপতে লাগলো। অনেকক্ষণ বউয়ের দিকে রাগী চোখে তাকিয়ে থাকলেও হঠাৎ যেন বউয়ের ফ্যাকাশে ওষ্ঠপুটে এর দিকে তাকিয়ে হুঁশ এলো রিহানের। পরপরই অনুভব করে শরীরটাও মেয়েটার ঠান্ডা হয়ে গিয়েছে। রিহান টুটি ছেড়ে নিজের গায়ের রক্ত ভেজা শার্ট খুলে নিল একটানে। দরজার ছিটকিনি খুলে ঝটপট। এরপর বউকে ঝট করে কোলে তুলে দ্রুত কদম ফেলে রুমে চলে এলো। বিছানায় শোয়ানো মাত্র মীরা লাফিয়ে উঠল। ঠান্ডায় কাঁপতে থাকা ওষ্ঠ নেড়ে বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলে উঠল, করছেন কি এসব? বিছানা ভিজে যাবে তো। রিহান থমথম খেল। এমন পরিস্থিতিতে বউ বিছানা নিয়ে ভাবছে। অদ্ভুত। তবে নিজেকে সামলে নিয়ে মীরাকে বিছানায় ফের ধাক্কা দিয়ে ফেলে দিল। মীরার ফ্যাকাশে অধর জোড়া নিজের অধর দ্বারা আবদ্ধ করে নিল। কিছু সময় পর রিহান নিজেই বউয়ের অধর ছেড়ে লাইট অফ করল। বউয়ের ভেজা শরীর আগলে নিয়ে গলায় ঘাড়ে নাক ঘষে ফিসফিস করে বলে, নাও আই ওয়ান্ট ইউ, সো ডোন্ট ডিস্টার্ব। মীরা প্রথমে পুতুলের মতো পড়ে থাকলেও রিহানের উষ্ণ নিঃশ্বাস আর বেহায়া কাজকর্মে মেয়েটা শেষমেশ স্থির থাকতে পারল না। সারাদিন মীরা রিহানের আশেপাশে ঘুরঘুর করল। এবং আজ এত মাসের ভেতর রিহানকে আলমারির উপর থেকে একটা বক্স নামিয়ে সেখান থেকে এই প্রথমবারের ন্যায় ঔষধ খেতে দেখল। রিহান আজ আর কিচ্ছু আড়াল করল না। সন্ধ্যায় আতিক চৌধুরীর সাথে যে মিটিং করবে সেটাও ইফাত কাজল আর তার একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে মিটিং করেছে। মীরা ব্যালকনিতে এসে মায়ের সাথে কথা বলতে বলতে সবটাই অবলোকন করে। কোকেয়া বেগম সব শুনেছে মেয়ের কাছে। মীরা মায়ের প্রতি অঢেল বিশ্বাস রয়েছে। ভরসার একটা স্থান তার মা। মা তাকে বেশ বুঝিয়েছে। যা করার ভেবে চিন্তে করার জন্য বলেছে। মীরা রুমে গিয়ে দেখল রিহান রেডি হচ্ছে। মীরাও একটা কালো রঙের কুর্তি আর জিন্সের প্যান্ট পরে রেডি হয়ে নিল। রিহান কিছু বলল না। রিস্ক হবে ওখানে বউ নিয়ে যাওয়া। তবে মীরাকে এখন বারণ করলে পুরো বাড়ি একটা নাড়া খাবে। তাই চুপচাপ রেডি হয়ে বেরিয়ে এলো। মীরা নিজেও গলায় একটা ওড়না পেঁচিয়ে তার উপরে একটা শাল জড়িয়ে রিহানকে অনুসরণ করে। আজ আর জিপ গাড়ি নেয়নি রিহান। নিজের বাবার গাড়ি নিয়েছে। কালো রঙের গাড়িটা এক সময় সে বাবা মাকে তাদের অ্যানিভার্সারিতে গিফট করেছে। গাড়িটা হাইওয়ে ধরার আগে রিহান গাড়িটা থামিয়ে নিল। হঠাৎ গাড়ি থামায় মীরা হকচকিয়ে গেল। সে গভীর ধ্যানে মগ্ন ছিল বিধায় একটু নড়েচড়ে বসল। তারপর রিহানের দিকে তাকাতে আচমকাই রিহান মীরাকে নিজের কাছে টেনে নিল। বউয়ের গালে নিজের দুই হাত ঠেকিয়ে নিজের অধর বউয়ের অধর স্পর্শ করল। প্রথমে তা হালকা হলে পরবর্তীতে গাঢ় হল। মীরা একটু অপ্রস্তুত হলেও সময়ের সাথে নিজেকে সামলে নিয়ে পুরো ধ্যান রিহানের স্পর্শে দিল। ঠিক তক্ষুনি গাড়ি সূক্ষ্ম এক যন্ত্রণা অনুভব করল। তড়িতে নিজের হাত ছুঁয়ে সেখানে বুঝতে পারল সেখানে সুই ফোটানো হয়েছে। এবং তার মস্তিষ্ক অচল হচ্ছে। সবকিছু ঝাপসা দেখছে। তবে রিহান অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে এটা দেখে মীরার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। কোনো রকম অধর নেড়ে আওড়াল, আপনি পাষাণ এবং নিষ্ঠুর একজন পুরুষ, যার ভালোবাসার মানুষটার জন্য ও একটু মায়া নেই মনে। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে মীরা চোখ বুজে নিল। কিন্তু তখন পুরোপুরি জ্ঞান হারায়নি মেয়েটা। শুধু চোখগুলো মেলে রাখতে কষ্ট হচ্ছে। পেছনের দিকে ঢলে পড়তে নিলেই রিহান বউকে আগলে নিল। জড়িয়ে ধরে ললাটে ওষ্ঠদয় ছুঁয়ে দিয়ে বলল, আমায় ক্ষমা করো। এটা ছাড়া তোমাকে আটকানোর কোনো রাস্তা আমার কাছে ছিল না। আতিক চৌধুরী জঘন্য একজন মানুষ। আমি ওর নিজের সন্তানের ক্ষতি করতেও দুবার ভাববে না। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হয়। এরপর মীরার গায়ের শালটা দিয়ে ভালো করে ঢেকে নিল দুজনকে। ফোন হাতে কল করল কাউকে। রিসিভ হতে রিহান বলে উঠল, আমাদের ফ্ল্যাটে মীরাকে রেখে যাচ্ছি। তুই ঘণ্টাখানেক সময় এর মধ্যে ওখানে আয়। ওপাশের মানুষটা বোধহয় অবাক হয়েছে এরূপ কথায়। জিজ্ঞেস করল, কেন ভাইয়া? তুমি মীরাকে আমাদের বাড়ি নিয়ে এসো না। শিশির ভালো লাগছে না আমার। প্লিজ কাম ফাস্ট। রিহান শিশিরের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল। শিশির বিষয়টা নিয়ে মনে খুঁতখুত করলেও বেশি বাড়াবাড়ি করল না। আচ্ছা বলে কল রাখল। রিহান তপ্ত শ্বাস ফেলে ফোন রেখে এক হাতে আস্তে ধীরে ড্রাইভ করতে লাগল। পথটা বেশি নেই। তবে গাড়ি সাবধানে চালাতে হবে। একটা কক্ষ। অফিসে এই কক্ষটা খুব জরুরি মিটিং কিংবা গোপন মিটিংগুলো এখানে হয়।
বিশাল বড় এই কক্ষটায় রয়েছে বেশ সুবিধা। বসার জন্য আরামদায়ক ব্যবস্থা থেকে শুরু করে হরেক রকমের বিদেশি নামিদামি ড্রিঙ্কস, গেম খেলার জন্য বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে কিছু মেয়ে যারা এখানে অনৈতিক কর্মকাণ্ডের বৈঠকের সময় বিদেশি কাস্টমারদের দেখভাল করে থাকে। রিহান এখানে বহুবার এসছে, তবে কোনো মেয়ে তার কাছে আসার দুঃসাহস কখনো দেখায়নি। কাজল জানতো তার বাবার একটা বিশেষ বৈঠকখানা রয়েছে, তবে এর নমুনা এমন হতে পারে তার ধারণা ছিল না। আতিক চৌধুরী একটা সোফায় বসা, তার কাছে আরেকটা সোফায় বসা ইরফানের বাবা, আরও অনেকে রয়েছে। ইফাদ, কাজল, রিহান গিয়ে তিনজনই একটা সোফায় বসল। তাদের মধ্যে কথা হলো, কুশলাদি বিনিময়ে সময় গড়ালো কিছুটা। রিহানকে ইঙ্গিতে অনেকে এ গ্রুপ না ছাড়ার জন্য বোঝাতে লাগলো। আতিক চৌধুরী শুধু চুপচাপ দেখে যাচ্ছে। রিহান কিছু বলছে না। কাজল রাগে ফোঁস করছে। ইফাত কাজলকে হাত ধরে শান্ত হতে ইশারা করে বসিয়ে রেখেছে। রিহান সবার কথা শুনে এরপর নিজের বৈধ বন্দুকটা রেখে অবৈধটা কোমর থেকে বের করে সামনের সেন্টার টেবিলটায় রাখল। রিহানকে এমন নীরবে বন্দুক রাখতে দেখে সবাই বুঝে গেল রিহান আর গ্রুপে থাকবে না। রিহান খুব শান্ত আর গম্ভীর স্বরে বলল, আমি এই গ্রুপে স্বেচ্ছায় আসিনি। আমি অফিসে চেয়ারম্যান পদে ছিলাম, এবং সেটাও আমি হতে চাইনি। মিস্টার চৌধুরীর আবদারে নিজের অফিসের পাশাপাশি এই কোম্পানিতেও সময় দিয়েছি। আমার কাজ শুধু অফিসে ছিল। আপনার অবৈধ কোনো এক বিজনেস করেন জানতাম আমি, এতে আমার সমস্যা ছিল না। আপনারা কোম্পানিটাকে শুধু শো হিসেবে রেখেছেন এটা জেনেছি আমি অফিস জয়েন করার 2 বছর পর। আমি এটাও জানতাম না বন্দরে চোরাচালান ব্যতীত আপনারা সুপারি নিয়ে মার্ডারও করে থাকেন। আমি শুধু আপনার ওই দলের সঙ্গ দিয়েছি, অন্য কোনো খারাপ কাজের সঙ্গ আমি কোনো দিন দেইনি। হ্যাঁ, আমাকে এই গ্রুপের আরএস আপনারা বানিয়েছেন, এবং এটা গ্যাংস্টার গ্রুপ আর আমাকে সেখানের লিডার হয়ে অনেক অনৈতিক কাজের সামিল হতে হয়েছে। হয়তো খুনখারাপিও করেছি বহুত, তবেই না গ্যাংস্টার উপাধি পেয়েছি। কিন্তু আমি আপনাদের সাথে চুক্তিবদ্ধ নই। আমি এই পথে আর হাঁটতে চাই না। লাউড এন্ড ক্লিয়ার, গম্ভীর স্বর পুরুষটার। সবাই নড়েচড়ে বসে একে অপরের দিকে তাকায়। কিছু করার নেই কারোর এতে। এখন রিহানের কিছু করতে গেলে বিজনেস গ্রুপ সব হারাতে হবে। আইনিভাবেও যদি কিছু করতে যায় তাহলে সবার আগে তারাই ফাঁসবে। সবাই যখন নিজেদের মধ্যে পরামর্শ করতে ব্যস্ত, আতিক চৌধুরী তখন বুকে হাত চেপে চোখ বন্ধ করে বসে আছে। সবার আগে রিহানের নজর পড়ল। কাজলকে ধাক্কা দিয়ে ইশারা করে দেখাতে কাজল চমকে উঠল। এই ঠান্ডার মধ্যে আতিক চৌধুরী ঘেমে নেয় একাকার অবস্থা। কাজল দ্রুত উঠে এগিয়ে যাওয়ার আগেই দুজন গার্ড আতিক চৌধুরীকে ধরে নিল। বুকে হাত দিয়ে ছটফট করতে করতে তিনি জ্ঞান হারিয়ে ফেলল। কাজল বাবার অবস্থা দেখে গার্ডদের আদেশ করল ডক্টরের কাছে নেওয়ার ব্যবস্থা করতে। গার্ডরা তাই করল। মীরা যখন হুঁশে এলো তখন সকাল। মীরা বিছানায় উঠে বসে, মাথায় পেইন হচ্ছে প্রচুর। দুই হাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করতে গতকাল রাতের কথা স্মরণ হলো। তৎক্ষণাৎ চোখ ফেটে কান্না আসতে চাইল। রিহান তাকে ধোঁকা দিয়েছে, কথাটা ভেবে মীরা অস্থির হলো। কোনো দিকে না তাকিয়ে হাতের কাছে একটা ফোন পেয়ে সেটা ছুঁড়ে ফেলতে নিলে কেউ বাধা দিল। মীরা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে নজর পড়ল উদম গায়ে বসা রিহানকে। মীরার রাগটা তরতর করে বেড়ে গেল। রিহানের হাত ঝটকা মেরে ফেলে দিয়ে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চেঁচিয়ে বলে উঠল, নিষ্ঠুর, পাষাণ! আমি এমন নিষ্ঠুর একজনকে ভালোবেসেছি ভেবে আমার নিজের জন্য মায়া হচ্ছে। কি করে পারলেন আমার সাথে এমনটা করতে? সেদিন রাতে ও জোর করে বেঁধে রেখেছিলেন আর গতকাল রাতেও আমাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তারপর মিটিং। কথার মাঝপথে থেমে গেল মীরা। আচমকাই যেন কিছু মনে পড়ছে। হঠাৎ আবার বলে উঠল, হ্যাঁ মিটিং। কি হয়েছে? আতিক চৌধুরী কি বলেছে? আপনার কোনো ক্ষতি করবে না তো আবার? রিহান বউয়ের এমন পাগলামি দেখে ভ্যাবাচ্যাকা খেয়েছে বেচারা। শুধু ফ্যাল করে বউয়ের অনবরত নড়তে থাকা ওষ্ঠপুটের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা জবাবের আশায় তাকিয়ে রিহানের মুখপানে। রিহান মীরার প্রশ্নবোধক চাহনি উপেক্ষা করে মেয়েটাকে ধাক্কা মেরে বালিশের উপর ফেলে দুই হাত নিজের হাতের ভাঁজে নিয়ে মীরার উপর ঝুঁকে গেল। আকস্মিক আক্রমণে মীরা অপ্রস্তুত হল।
কিছু বুঝে ওঠার আগেই রিহান ওর মুখ বন্ধ করে দিল। সময় নিয়ে গাঢ় হতে প্রগাঢ় এক চুম্বন করে বউকে শান্ত করল। এরপর ছেড়ে দিয়ে মীরার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কিছু পেতে হলে কিছু দিতে হয় জানেমান। এখন আমার মুড খারাপ করো না। মীরা বহুবার চেষ্টা করেও রিহানের বাঁধন থেকে মুক্ত করতে পারল না নিজেকে। রিহান অন্য দিনের তুলনায় আজকে এই সময়টায় একটু বেশি ডেসপারেট। নিজের সর্বোচ্চটা দিয়ে মীরার সাথে জোরজবরদস্তি করে চলেছে। মীরা প্রথমে এটা নিয়ে রিহানের উপর রাগ লাগল, কিন্তু পরক্ষণেই সেটা ফিকে হলো। শান্ত হয়ে রিহানের সঙ্গ দিল। রিহানের হয়তো এখন হুঁশ নেই, কিন্তু পরে ঠিকই এটা নিয়ে অনুতপ্ত হবে। প্রায় সকাল 9টার দিকে রিহান শান্ত হলো। পুরো 1.5 ঘন্টা মেয়েটার সাথে পুরুষটার জোরজবরদস্তি চলেছে। নিজে বিছানায় বালিশে শুয়ে মীরাকে বুকের উপর টেনে নিল। কমফোর্টার দিয়ে দুজনকেই সুন্দর করে ডেকে নিল। মীরার শরীর একদম চলছে না। নিঃশ্বাসটা কোনো রকম যেন চলছে। রিহান বউয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবার চুমুও খাচ্ছে একটু পর পর মাথার তালুতে। মীরা মৃদু হাসল আড়ালে। বেশ কিছু সময় অতিক্রম হওয়ার পর রিহান বলল, শাওয়ার নিতে হবে, আপনি আগে যান। মেয়েটা কোনো রকম বলে। রিহান মীরার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের মর্জি অনুযায়ী বলে উঠল, একসাথে চলো। মীরা চেয়েও বাধা দিতে পারল না। রিহান বউকে কোলে তুলে ওয়াশরুম গেল। পুরো সময় নীরব থেকে গোসল দিতে বউকে সাহায্য করল। আতিক চৌধুরী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খুব খারাপ অবস্থা উনার। শেখ পরিবারের অলরেডি খবর পেয়ে গিয়েছে রিহানের সাথে আতিক চৌধুরীর করা অন্যায়ের কথা। তারপরও সবাই ঢাকা এসছেন। রিহানের খোঁজ নেই। রিয়াজ শেখ ছেলেকে লাগাতার কল করে যাচ্ছে। রিহানের অ্যাসিস্ট্যান্ট সিয়ামেরও কোনো খোঁজ নেই। ছেলেটা সবাইকে খবরগুলো দিয়ে গেল কোথায় বুঝে উঠতে পারে না রিয়াজ শেখ। মীরাকে খাবার দিয়ে ব্যথার ঔষধের সাথে ঘুমের ঔষধ দিয়েছে রিহান। মীরা ঘুমানোর কিছুক্ষণ পর রিহান বেরিয়ে এলো রুম থেকে। বাহিরে ছোট লিভিং রুমটা এলো। সিয়াম বসা সেখানে। রিহান যেতেই সিয়াম বলে উঠল, স্যার ম্যাডামের অনার্স ফার্স্ট ইয়ার এর ফাইনাল এক্সাম 2 সপ্তাহ পর। রুটিন দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড নিয়ে নিও। আর আমাদের সিঙ্গাপুর যাওয়ার বন্দোবস্ত করো। রিহানের কথা শুনে যেন আসমান থেকে টপকালো সিয়াম। কি বলে তার স্যার? এ যেন ভূতের মুখে রামনাম। যে পাগল নিজে এই সত্যিটা মানতে নারাজ সেই পাগল নিজেই নাকি ডক্টর দেখাবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সিয়ামের। এটা কোনোভাবে তার স্বপ্ন নয় তো? অবাক হয়ে শুধালো, আপনি যাবেন স্যার ট্রিটমেন্ট এর জন্য? সিয়ামের এমন লুক দেখে রিহান থমথমে খেল। গম্ভীর মুখটা আরো গম্ভীর করে নিল। অন্যমনস্ক হয়ে সকালে হওয়া মীরার সাথে চুক্তিবদ্ধর কথা মনে পড়ল। মীরাই তাকে রাজি করিয়েছে এ ব্যাপারে। অবশ্য এত দ্রুত মীরা এসব জানার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রিহান যে সিঙ্গাপুরের এক ডক্টর এর সাথে এই নিয়ে অনেক আগে থেকে চিকিৎসা নিয়ে পরামর্শ করে আসছে। তাই খুব বেশি সমস্যায় পড়তে হয়নি মীরার এ ব্যাপারে জানার জন্য। খুব জলদি হবে রিহানের চিকিৎসা। মীরা বহু কষ্টে তবেই রাজি করিয়েছে রিহানকে। রাজি করানোর টেকনিকটা রিহান আপাতত মনে করতে চাইছে না। সিয়ামের সাথে শর্টকাট আলাপ শেষ করল। এরপর রেডি হয়ে মীরাকে রুমে তালাবদ্ধ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। সময় খুব দ্রুতই চলে। এটা কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না। সর্বদা নিজের গতিপথ অনুসরণ করতে থাকে। দেখতে দেখতে আজ 1 সপ্তাহ হলো আতিক চৌধুরী হসপিটাল। এখন কিছুটা সুস্থ। তবে তিনি কাউকে তেমন একটা চিনতে পারছেন না। ব্রেইন টিউমার হয়েছে। একদম যে ঘোরতর অবস্থা তেমন নয়। তবে থেরাপির জন্য বিভিন্ন প্রভাব পড়েছে উনার ব্রেইনে। তার উপর হৃদরোগে আক্রান্ত তিনি। ব্যাস আর কি লাগে। আগে থেকে এই হার্ট দুর্বল, তার উপর এখন মরণ ব্যাধি। মীরার ভীষণ কষ্ট হলো এসব শুনে। শিশির কাজল 2 ভাইবোন সাথে কারিরা বেগম সবাই যেন বাকরুদ্ধ। কথা ছিল মানুষটার সাথে আর তারা এক ছাদের তলায় থাকবে না। কত জঘন্য জঘন্য কাজ করেছে। অথচ এখন এমন একটা মুহূর্তে পুরুষটার পাপ কর্মের জন্য ঘৃণার চেয়ে মায়া বেশি হচ্ছে। অদ্ভুত এই বিধান। কখনো পুরুষটার এমন একটা রূপ প্রকাশ্যে আসবে ভাবেনি কেউ। আর এসেও যেন এখন আবার লাভ হলো না। সবাই দেখল আতিক চৌধুরীকে। শরীর ভার হয়েছে। হাতে পায়ে শরীরে পানিতে টলটল করে পুরুষটার সর্বাঙ্গ।
শেখ বাড়ির সবাই একটা ঘরে রয়েছে। রেহনুমা বেগম নিজের ছেলের ক্ষতি করেছে ভাই, সেই শোকে ভাইকে ঘৃণা করবে, শাস্তি দেবেন নাকি ভাইয়ের অবস্থার জন্য দুঃখ পাবেন, তাহার মস্তিষ্ক ইহা স্থির করিতে পারিল না। আতিক চৌধুরীকে বাড়ি দিয়ে শেখ বাড়ির সবাই গ্রামে ফিরে এলো। সপ্তাহ কেটে যায়। সব স্বাভাবিক হয়েও যেন অস্বাভাবিক। রিহান নিজের মতো বাবার সাথে চাচার সাথে নিজেদের ব্যবসায় মনোযোগী। মীরার পরীক্ষা অকাল থেকে শুরু, কিন্তু তার যেন এসবে মন নেই। তার মন মস্তিষ্ক জুড়ে অন্য ভাবনার বিচরণ ঘটতে থাকে সারাক্ষণ। রিহান সেসব লক্ষ্য করেও যেন করছে না। সে জানে মেয়েটার যত দুনিয়ার চিন্তা তাকে ঘিরে। রিহান সোফায় বসা, কোলে তার ল্যাপটপ। মীরা পড়ার টেবিলে বসা, অথচ দৃষ্টি তার সামনের দেয়ালে স্থির। রিহান বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করছে কিছুক্ষণ সময় হলো, কিন্তু মীরার কোনো ভাবান্তর ঘটে না। রিহান ভ্রু কুঁচকে আছে। ইদানিং এতটাই ইগনোর সে বউকে করছে সেটা শুধু সে নিজেই জানে। অবশ্য ইগনোর করবারও তো পাকাপোক্ত কারণ রয়েছে। সে কেন সেদিন সকালে এমন করল? এত বেশি হাইপার কেন হলো? রিহানকে ফাঁসিয়ে নিল। এতে রিহান কিছুটা মন ভার করে আছে, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না গম্ভীর থাকা। আর তো কিছু দিনের পর তো চলেই যাবে। তাই শুধু শুধু অভিমান করে সময়গুলো নষ্ট করা ঠিক হচ্ছে না। রিহান ল্যাপটপ রেখে ঝটপট উঠে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে গিয়ে মীরার পেছনে দাঁড়িয়ে চেয়ারের হাতলের উপর হাত রেখেই ঝুঁকে গেল। মীরা চমকে উঠল। রিহান নিজের থুতনিটা মীরার মাথায় ঠেকিয়ে বলে উঠল, পড়ছো না তো তুমি? হ্যাঁ পড়ছি তো। আপনার ঘুম পেলে ঘুমিয়ে যান না? যেহেতু মীরা অন্যমনস্ক ছিল সেহেতু একটু হকচকিয়ে জবাব দিল। রিহান নিরুদ্বিধায় বলল, তুমি অয়েশো। আচ্ছা। ভনিতা ছাড়াই রাজি হয়ে গেল মীরা। এরপর ওয়াশ রুম গিয়ে রাতের পোশাক চেঞ্জ করে এসে দেখল রিহান বিছানায় অলরেডি শুয়ে আছে। মীরা লাইট অফ করে বিছানায় শোয়া মাত্র রিহান বরাবর এর মতো বউকে টেনে নিজের শক্তপোক্ত বুকের উপর টেনে নিল। দুজনকে কমফোর্টার দিয়ে ঢেকে শক্ত করে জড়িয়ে ধরল। মীরা চোখ বন্ধ করে রাখল। শুধু শুধু কেন জানি মেয়েটার মনটা বড্ড খারাপ হচ্ছে। উহু, মোটেও শুধু শুধু মন খারাপ হচ্ছে না। যথেষ্ট কারণ রয়েছে। এই স্থানটা সে কিছু দিন পর আর পাবে না। কবে পাবে সেটারও নির্দিষ্ট কোনো সময় সে জানে না। তবুও সে থেকে যাবে একটু লোভ আশায়, অপেক্ষায়, পুরুষটার সাথে সুন্দর একটা সুখের সংসারের আশায়। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, এর পর বছর অপেক্ষা করে থাকবে শুধু এই মানুষটা সুস্থ হয়ে তার কাছে ফিরে আসার অপেক্ষা। ইফাদ খুব বেশি সাপোর্ট করছে শিশিরকে, কিন্তু শিশির বারবার এভয়েড করছে ইফাদকে। অবশ্য মাঝে কিছুটা ঠিক হয়েছিল শিশির, কিন্তু সেদিন সব জানার পর আবার কেমন হয়ে গেল। ঠিকঠাক কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে উত্তর করে না। কেমন গুটিয়ে গেল মেয়েটা। সবটাই কি নিজের বাবার কর্মকাণ্ডের জন্য নাকি ইফাদ বুঝতে পারছে না? এমনটা যদি হয় তাহলে খুব খারাপ হবে। ভুল পাপ যেটাই হোক আতিক চৌধুরী করেছেন তার শাস্তিও তিনি পাচ্ছেন। তাহলে আবার এসব নিয়ে শিশির কেন গুটিয়ে রাখছে নিজেকে শেখ পরিবার থেকে ইফাদ বুঝে পায় না। লাগাতার আজ 4 দিন মেয়েটা কথা বলছে না। ইফাদ ঠিকই ওর সাথে যোগাযোগের চেষ্টা করছে। রাত বাজে 3টা। ইফাদ তখনও কল মেসেজ করে যাচ্ছে শিশিরকে। বিরক্ত হচ্ছে না, কিন্তু রাগ হচ্ছে তার শিশিরের উপর। একটা সময় কল রিসিভ হলো। শিশির উদাস কণ্ঠে অপর প্রান্ত হতে বলে উঠল, হ্যালো। শিশির যতটা শান্তভাবে কথাটা বলল, ইফাদ ঠিক তার 10 গুণ বেশি তেতে উঠল। ধমক দিয়ে দাঁত কিরমির করতে করতে বলে উঠল, তোর হ্যালোর আমি 100। কালকে আসছি আমি বিয়ে করতে। তোর এই নাটক কদিন পর পর আমার জীবন তেনা তেনা করে দিচ্ছে, বেয়াদব মেয়ে মানুষ কোথাকার। রিহান। মীরা রিহানের কাঁধে মাথা রেখেই ডাকে। রিহান আর চোখে বউয়ের মুখের দিকেই তাকিয়ে আছে। বলল, বলো। মীরা ভাবে, দূরে অন্ধকারে তাকিয়ে ভাবে। এরপর রিহানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠল, যাদের সাইকোলজিক্যাল প্রবলেম থাকে তাদের তো মন বলে কিছু থাকে না, অনুভূতি নেই। তাহলে আপনার মনে কি করে আমার জন্য ভালোবাসা হলো? কে বলেছে তোমার জন্য আমার মনে শুধু ভালোবাসা আছে? তুমি আমার জেদ। ভালোবাসার আগে তুমি আমার জেদ। ফুপিমণি বলেছিল আমাকে তার মেয়ের জামাই বানাবেন। ছোট ছিলাম,
তবুও কোথাও মনে জেদ ছিল আমি ফুপির মেয়ের জামাই হবই হব। কিন্তু পরিস্থিতি বদলে গেল। ফুপিমণি পালিয়ে গেল। কিন্তু তবুও আমার মনোভাব পাল্টায়নি কখনো। পালিয়েছে তো কি হয়েছে? ফুপিমণির মেয়ে হলে তো বিয়ে আমিই করব। এবং মেয়ে হলো। তবে অনেক লেট। আমার বয়সের গ্যাপটা অনেক হয়ে গেল। এতে আমার একটু খচখচানি ছিল। পরে তোমার কথা তোমায় সব সময় চোখের সামনে ঘুরঘুর করতে থাকা। তোমার আমার প্রতি ভালোবাসা আমাকেও বাধ্য করেছিল তোমাকে ভালোবাসতে। আর পরে সত্যি সত্যি ফুপিমণির শ্বশুর বাড়িকে আমার শ্বশুর বাড়ি বানিয়ে নিলাম। রিহান বেশ গম্ভীর স্বরে কথাগুলো বলে থামল। মীরা চোখ পিটপিট করে তাকিয়ে থাকে আবছা অন্ধকারে রিহানের মুখপানে। কি অদ্ভুত লোক! তার জন্মের আগে তাকে এই বেডা বউ বানিয়ে ফেলেছিল। রিহানের শরীর থেকে পারফিউমের ভোটকা গন্ধ বাতাসের সাথে নাসারন্ধ্রে পৌঁছাতে মীরার শরীর গুলিয়ে উঠল। চোখ ঝাপসা লাগল। মুখে লবণাক্ত পানির আভাস পেতে বসা ছেড়ে উঠে এক দৌড়ে রুমে চলে গেল। রিহান নিজেও হতভম্ব হয়ে পেছনে এলো। মীরা ওয়াশরুমে গিয়ে গড়গড় করে বমি করতে রিহান চমকালো। একটুর জন্য ভুলে গেল এই মুহূর্তে বউকে সাহায্য করা প্রয়োজন। মীরা নিজেই ফ্রেশ হয়ে এলো। মীরা বেশ ক্লান্ত হয়েছে। গায়ের চাদরটা বিছানার এক পাশে ফেলে বিছানায় ধপাস করে বসে গেল। কেমন ভ্যাপসা গরমে মেয়েটা হাঁসফাঁস করতে লাগলো। রিহান বউয়ের এমন কাণ্ডে অবাক হলো। থতমত খেয়ে দ্রুত এগিয়ে গিয়ে নিজের গায়ের জ্যাকেটের জিপ খুলে বউকে নিজের বুকের মধ্যে চেপে ধরল। এত ঠান্ডায় মেয়েটা ভারী কাপড় কেন ফেলে দিল বুঝতে অসুবিধা হচ্ছে। মীরার একটুর জন্য কান্না পেল। সে এতটা ক্লান্ত হলো বমি করে অথচ রিহান একবার তাকে ধরতে পর্যন্ত গেল না। ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গিয়েও দিল না। তার এমন অনুভূতিহীন মানুষটাকে বড্ড অচেনা লাগছে। ইদানিং বেশি ছন্নছাড়া থাকে পুরুষটা। মীরা একই ভঙ্গিতে বসে আছে। রিহান কিছু সময় পর বউকে ছেড়ে দিয়ে শুয়ে দিল। এরপর কমফর্টার দিয়ে ডেকে লাইট অফ করে এলো। নিজেও পাশে শুয়ে জিজ্ঞেস করল, হঠাৎ বমি কেন হলো? রাতে না ডিম খেয়েছিলাম হয়তো সেই জন্য। রিহান আর কিছু বলল না। মীরা অস্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর চোখ বন্ধ করে ভাবল আরও সাবধান হতে হবে। অন্তত রিহান যতদিন না চিকিৎসার জন্য বাহিরে যাচ্ছে। একটি সাইকোঅ্যাক্টিভ ড্রাগ, মনোপরিবর্তনকারী ড্রাগ বা চেতনা পরিবর্তনকারী ড্রাগ হলো একটি রাসায়নিক পদার্থ যা মস্তিষ্কের কার্যকারিতা পরিবর্তন করে এবং এর ফলে উপলব্ধি, মেজাজ, চেতনা, জ্ঞান বা আচরণে পরিবর্তন হয়। মানসিক রোগ সাধারণত একজন ব্যক্তির আচরণ, মতানৈক্য, অনুভূতি বা মতানৈক্যের সমন্বয় দ্বারা সংজ্ঞায়িত হয়। এটি মস্তিষ্কের বিশেষ অঞ্চল বা ফাংশনগুলির সাথে যুক্ত হতে পারে, প্রায়ই একটি সামাজিক প্রেক্ষাপটের সাথে তার সংযুক্তি থাকে। মানসিক ব্যাধি মানসিক স্বাস্থ্যের একটি দিক। রিহানের যেহেতু বুঝো হওয়ার পর থেকে মানসিক কিছু সমস্যা ছিল। একরোখা জেদ, কোনো কিছু নিয়ে তার অতিরিক্ত বাড়াবাড়ি, কারোর খারাপ ভালো এসব তার তোয়াক্কা ছিল না, তখন তাকে এক সাইকোলজিস্টের কাছে নেওয়া হয়। এবং সেই সাইকোলজিস্টের পরামর্শ অনুযায়ী তাকে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। এবং তিনি পুরো নিশ্চিত করেন রিহান সাইকো। তবে সেটা বর্তমানে তেমন গুরুতর না হলেও ভবিষ্যতে এর অবস্থা ভয়াবহ হবে। আর যদি হয় ড্রাগস নেওয়ার নেশা, তাহলে সে আরও বেশি অসুস্থ হবে। এবং এটা তাকে আরও বেশি ভোগান্তিতে ফেলবে। কিংবা এটা তাকে মৃত্যু যন্ত্রণাও দিতে সক্ষম হবে। আর আতিক চৌধুরী সেটার সুযোগ নিয়েছে। ড্রাগস দিয়েছে। যার ফলে রিহানের অবস্থা আগের চেয়েও শোচনীয়। আর রিহান সুস্থ হওয়া না হওয়া সুনিশ্চিত নয় এখন। দীর্ঘদিন যেমন তার মধ্যে এটা বসবাস করছে, তেমন এটার বসবাস ছাড়াতে দীর্ঘ সময় এর প্রয়োজন হবে। মীরা সবকিছু জেনেছে রিহানের সেই ডক্টর এর থেকে। দীর্ঘ সময় হতে পারে 3 বছর, 5 বছর কিংবা যুগ লাগতে পারে। মীরা এতেও রাজি। যদি এক্কেবারে সুস্থ হয়ে ফিরে আসবে তার ভালোবাসা, তাহলে সে এতেই রাজি। তার জন্য মানুষটার মনে অনুভূতি হতে হবে। ভালোবাসা হতে হবে। মায়াদয়া থাকতে হবে মনে। নয়তো ওই নরকের পথে আবার হাঁটতে রিহান দ্বিতীয়বার ভাববে না। সকালে রিহান ঘুম ভেঙে বউকে পাশে পেল না। বরং সকাল সকাল ইফাতকে নিজের রুমে বসে থাকতে দেখে থমথম খেল। সোজা হয়ে উঠে বসল। এরপর ঘড়ি দেখল। সকাল 8টা বাজে। অফিস আছে 10টা থেকে। কিন্তু ইফাত এখানে কেন বসে আছে বুঝতে অক্ষম সে।
ভ্রুকুচকে জিজ্ঞেস করল, এত সকালে এখানে কি চাই? তোকে থুক্কু বিয়ে করতে চাই। ইফাদের কথায় ভ্রুকুচকে আসে রিহানের। সকাল সকাল মশকরা হচ্ছে তার সাথে। কই সকালে ঘুম থেকে উঠে বউয়ের আদুরে মুখখানা দেখবে আর দেখতে হচ্ছে আরেক বেডার মুখ। মেজাজ না চাইতেও চটে গেল। দাঁত কিরমির করে বলে উঠল, বিয়ে করবি তো তোর বাপ চাচাকে বল। সকাল সকাল আমার দিন কেন খারাপ করতে এসছি? ইফাদ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে রিহানের দিকে। রিহানের কোনো ভাবান্তর হলো না। মুখ ঘুরিয়ে নিল কথাগুলো বলেই। ইফাদ এক লাফে সোফায় ছেড়ে রিহানের কাছে গিয়ে পা ধরে নিচে বসে পা টিপতে লাগলো। এরপর অসহায় কণ্ঠে বলে উঠল, সোনামোনা ভাই বন্ধু না আমার, প্লিজ এবার হেল্প করে দে। পাক্কা প্রমিজ এরপর তোকে বিরক্ত করব না। রিহান বিছানা ছাড়ল, ইফাদের থেকে নিজেকে ছাড়িয়ে। এরপর গায়ের ফুল হাতার সোয়েটারটার হাতা গোটাতে গোটাতে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, নিচে যা, রেডি হয়ে আসছি আমি। ইফাদ খুশি হয়ে গেল। ধূপধাপ পা ফেলে বেরিয়ে যাওয়ার আগে রিহানের গালে চুমু খেল। বলল, আমার প্রথম চুমু বউকে খাওয়ার আগে তোরে খেলাম। বুঝো কত ভালোবাসি আমি তোরে। ইফাদ চলে গেল খুশি মনে। সে জানে রিহান যেভাবে হোক সবাইকে রাজি করাবে। এদিকে রিহান বিরক্তিকর চোখে তাকিয়ে নিজের গাল হাত দিয়ে অনেকবার মুছল। বিড়বিড় করে বলল, অসভ্য কোথাকার। ঘুম থেকে উঠে বউয়ের চুমু খাওয়ার বদলে কি হচ্ছে আমার সাথে? ছে। রিহান ওয়াশরুমে গিয়ে একবারে অফিসের জন্য তৈরি হয়ে প্রায় আধ ঘন্টার মধ্যে বেরিয়ে এলো। এসে আয়নার সামনে দাঁড়িয়ে সাদা শার্টটার উপর কালো কোট জোড়ালো। তখন রুমে এলো মীরা। হন্তদন্ত হয়ে এসে মীরা রিহানের জুতো জোড়া বের করল। টাই হাতে নিয়ে রিহানের সামনে দাঁড়াতে রিহান বাধা দিল। এক হাতে মীরার কোমর জড়িয়ে ধরে নিজের একদম নিকটে নিল। ঘনিষ্ঠ করল মেয়েটাকে নিজের সঙ্গে। এরপর আরেক হাতে ঘাড়ের পেছনে রেখে মুখটা এগিয়ে আনল। সামান্য ঝুঁকে বউয়ের ওষ্ঠদয় আঁকড়ে ধরল। মীরা আবেশে চোখ বন্ধ করে। দীর্ঘ সময় গভীর এক চুম্বনে আবদ্ধ রইল দুজন। অনেক সময় পর রিহান বউকে ছেড়ে দিয়ে বিছানা থেকে ব্লেজার হাতের ভাঁজে ঝুলিয়ে নিল। মীরা ততক্ষণে নিজেকে সামলে রিহানের জুতো পরিয়ে দিল। রিহান কোনো রূপবাক্য বায় না করে চলে যাচ্ছিল। মীরা অবাক হলো। রোজ তো এভাবে যায় না। আগে নাস্তা করে তারপর তৈরি হয়ে অফিস যায়। মীরা সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন আপনি? মীরার প্রশ্নে রিহান দাঁড়িয়ে গেল। পেছনে ফিরল না। মীরা অবাক হলো। সন্দিহান চোখে তাকিয়ে আছে রিহানের সুঠাম দেহের দিকে। রিহান মীরাকে আরো কয়েকগুণ চমকে দিয়ে খুব শান্ত স্বরে বলে উঠল, বউ আনতে। রিহান কথাটা বলে চলে তো যাচ্ছিল। কিন্তু মীরা ঝড়ের বেগে গিয়ে রিহানের সামনে দাঁড়ালো। এরপর আচমকাই রিহানের কলার ধরে নিল। রাগী স্বরে বলতে লাগলো, কি বললেন আপনি আবার বলুন। বউ আনতে যাচ্ছেন? একজন দিয়ে হচ্ছে না। রিহান ভ্যাবাচ্যাকা খেল। ফ্যালফ্যাল করে শুধু বউয়ের রণচণ্ডী রূপ দেখে বেচারা থমথম হয়ে আছে। দুই হাত উপর তুলে দাঁড়িয়ে আছে। মীরার গাল দুটো অল্প লাল আভা ফুটে উঠছে। হয়তো ঠান্ডার জন্য। কিন্তু চোখগুলো লাল। রিহান বউয়ের ক্রোধিত মুখ দেখে মনে মনে নিজেকে শখানেক গালি দিল। এত ভাবসাব নিয়ে ওটা বলার কি দরকার ছিল? এখন হলো তো। বউয়ের রণচণ্ডী রূপ দেখা। রিহান গম্ভীর স্বরে বলল, তুমি ভুল ভাবছো জান। আমি তো বিয়ে চোপ। আর একবার বিয়ের নাম মুখে নিলে আপনার 14 গোষ্ঠীর নাম আমি আপোবাকে ভুলিয়ে দেব রিহান। রিহানের পুরো কথা সম্পূর্ণ করার আগেই মীরা তেতে উঠল। দাঁত খিচে দিল এক ধমক। রিহান ভয় পায়নি। চোখ পিটপিট করে পুরুষটা। মীরার এতে একটু মনে মনে ভয় পেল। কারণ রিহান তো কেমন এটা মীরা খুব ভালো করে জানে। এখন যদি ধমক টমক দেয় তাহলে নিশ্চিত মেয়েটা এই মুহূর্তে জ্ঞান হারাবে। রিহান ততক্ষণে নিজের মাথা দুই হাতে চেপে ধরেছে। এরপর মাথা উপর নিচ দুইবার ঝাঁকিয়ে বলে উঠল, আরে আমার বাপ, আগে পুরো কথা তো শুনবে। মীরা দৃষ্টি স্থির রাখে রিহানের মুখের দিকে। রিহান মীরাকে একটানে নিজের বুকের সাথে উল্টো করে চেপে ধরল। মীরার পিঠ গিয়ে ঠেকল রিহানের শক্ত করে, মেয়েটাকে নিজের সাথে চেপে রেখে বলল, বিয়ে আমি করব না। বিয়ে তো ইফাদ করবে। মীরা হঠাৎ যেন আসমান থেকে টপকালো। থতমত খেয়ে একদম চুপ হয়ে গেল। রিহান বউয়ের ঘাড়ে নাক ঘষে পরপর কয়েকবার সেখানে অধর ছুঁয়ে দিল। বলল,
এক্সাম না 1টা থেকে। তুমি চলে যেও। আমি সন্ধ্যায় নিয়ে আসবো গিয়ে। মীরা শুধু মাথা নাড়ে অল্প করে। রিহান মুচকি হেসে বউয়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। মীরা বুকে হাত দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। অল্পের জন্যে বেঁচে গেল আজ। নয়তো রিহান রেগে গেলে ধমক 2-4টা ফ্রিতে খেতে হতো। অবশ্য ফ্রিতে না, এটার জন্য তো সে নিজে দায়ী হতো। কি দরকার ছিল পুরো কথা না শুনে এমন রেগে রণচণ্ডী রূপ ধারণ করার। আতিক চৌধুরীর অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। বাড়ি নিয়ে আসা হয়েছে উনাকে। সাথে বাড়িতে সব ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছে। এখন কথা বলতে জিহ্বায় বাজে। কিন্তু ডক্টর বলে দিয়েছি হয়তো উনার স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, সাথে কথা যাও একটু বলতে পারে, এটাও হয়তো এক সময় বন্ধ হয়ে যেতে পারে। এখন একমাত্র ঔষধ আর আল্লাহর উপর ভরসা। কাজল বলেছে বাহিরে ভালো কোনো দেশে নিবে চিকিৎসা করাতে। কিন্তু এখন নয়। এটার জন্য সময়ের প্রয়োজন। আর এখন যেহেতু কিছুটা সুস্থ বা এর চেয়ে খারাপ কিছু হওয়ার আশঙ্কা নেই বা পুরোপুরি সুস্থ কোনো দিন হবে না, তাই এসব করেও লাভ নেই। এদিকে সবকিছুর দায়িত্ব কাজলের উপর পড়েছে। অফিস, ব্যবসা, বাবার রাজনীতি। এতে অবশ্য শিশির অনেক বেশি হেল্প করে যাচ্ছে ভাইকে। যেহেতু সে নিজেও পড়াশোনা করেছে, তাই তেমন একটা সমস্যা হচ্ছে না শিশিরের সব কিছু বুঝতে। আর এত সব সামলানোর ভিড়ে আর নিজের বাবার করা অপরাধে শিশির অনেক বেশি ভেঙে পড়েছে। ভেতর থেকে দুর্বল হয়ে গিয়েছে। দুপুরে শিশির কাজল জনেই বাড়ি ফিরে শেখ বাড়ির সব পুরুষদের দেখে অনেক বেশি অবাক হয়েছে। আতিক চৌধুরী অসুস্থ হওয়ার পর সবাই কমবেশি তাদের খবরাখবর নিয়েছে, আবার দুদিন করে এসে দেখেও গিয়েছে। তবে সবার পোশাক আর ভাবসাব দেখে শিশির একটু নার্ভাস হয়ে গেল। কারণ সবাই ওকেও দেখছিল। কারিরা বেগম এসে মেয়েকে টেনে নিল। এরপর রুমের দিকে চলে গেল। কাজল গিয়ে সোফায় বসল, নিজের ফুপা আর রিহানের সাথে কথা বলল। রেহনুমা বেগম অসুস্থ একটু, সেই জন্য আর আসেনি। কিন্তু ভাইয়ের খোঁজ খবর নেয়, ফোন করে। কাজল এতে নিশ্চিত হয় ফুপিমণি বাবার উপর রাগ নেই। হয়তো অভিমান আছে, সাথে অভিযোগও। কেন তার ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিল সেই অভিযোগ। কাজলের ভালোমন্দ কথা শেষ রমজান শেখ বেশ গম্ভীর স্বরে বলল, আমরা তোমার মায়ের সাথে কথা বলেছি শিশির আর ইফাদের ব্যাপারে। এখন তুমি মতামত দিলে আমরা সামনে এগুতে চাই। মতামত না দিলেও আগাবো। রমজান শেখের কথা শেষ হওয়ার সাথে সাথে রিহান বলে উঠল। কাজল মাথা নিচু করে বসে থাকে। ইফাদ তার বোনকে ভালোবাসে সে জানে। কিন্তু শিশির এখন রাজি হলে হয় এই অবস্থায়। কিন্তু কাজল মনে প্রাণে চাইল শিশির রাজি হয় যেন। এমনিতেই বাবার জন্য কষ্ট পাচ্ছে, আবার নিজের ভালোবাসার জন্য। সে চায় তার বোন সুখে থাকে। আর সেটা এখানে এভাবে থেকে কিছুতেই হবে না। এদিকে কারিরা বেগম মেয়েকে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেইল করে যাচ্ছে। শিশির যেন নিজের মাকে চিনতে কষ্ট হচ্ছে। দেখছো তো বাবা অসুস্থ হয়ে গিয়েছে। যে কোনো সময় যা কিছু হতে পারে। তার উপর তোমার নিজেরও তো বিয়ের বয়স হয়েছে। এভাবে কারোর জীবন চলতে পারে না। কাজল সামলে নেবে সব। আশা করি তুমি তোমার এবং আমাদের সবার ভালোটা চিন্তা করবে। কারিরা বেগম কথা শেষ চলেই যাচ্ছিল। কিন্তু শিশির মায়ের হাত ধরে আটকে নিল। এরপর মাথা নেড়ে সম্মতি দিল সে রাজি বিয়ে করবে। কারিরা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কাঁদল। প্রায় অনেক সময় পর মেয়েকে নিয়ে বেরিয়ে এলো, ততক্ষণে শাহনাজ এসে নিচে শিশিরের সম্মতির কথা জানিয়ে দিয়েছে। এরপর রিহানের অ্যাসিস্ট্যান্ট কাজীও নিয়ে চলে এসছে। বিকেল 4টা বাজতে বাজতে সব কমপ্লিট হয়ে গেল। খাবারটা কেউ খেলো না। মূলত কারিরা বেগমের কথা ভেবে এসব ঝামেলা করতে না করল সবাই। বাড়িতে একজন অসুস্থ মানুষ, তার মধ্যে হইহুল্লোড়টা ভালো দেখায় না। শুধু বিয়ের পর খেজুর দিয়ে কাজ চালালো। এরপর সবাই বউ নিয়ে রওনা দিল। রিহান প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে কলেজের সামনে। মূলত পরীক্ষা শেষ হবে 5টা বাজে। আর 7-8 মিনিট বাকি। রিহান গাড়ি থেকে নেমে বউয়ের জন্য কিছু খাবার আর একটা ফুল কিনল। এরপর সেগুলো গাড়িতে রেখে বাহিরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপতে লাগলো। সাদা শার্ট আর কালো স্যুট। হাতে সোনালি রঙের একখানা ব্র্যান্ডের ঘড়ি। চোখে এখান কালো সানগ্লাস। মীরার বুক ধুকপুক করে। আশেপাশে তাকিয়ে দ্রুত রিহানের সামনে এসে দাঁড়ালো। রিহান মোবাইল থেকে চোখ তুলে সামনে দৃষ্টিপাত করল।
মীরাকে দেখে প্রথমে যতটা খুশি হয়েছে তার থেকে বেশি ওর ড্রেস আপ দেখে পুরুষটার মেজাজ বিগড়ে গেল। কোনো দিকে না তাকিয়ে মীরার হাত শক্ত করে চেপে ধরল। প্রশ্ন করল, বোরকা পরনি কেন? মেয়েটার উত্তরের অপেক্ষা করে না পুরুষটা। হাত টেনে ধরে গাড়ির দরজা খুলে ভেতরে কিছুটা ছুঁড়ে ফেলল। অতঃপর গাড়িতে উঠে বসল নিজেও। মীরার বোধগম্য হচ্ছে না রিহান এমন কেন করছে। বোরকা তো সে পরতে চেয়েছিল। ঈশিতা তো না করল পরতে। কারণ পরনের ড্রেসটা রিহান কিনে দিয়েছে। এটা অনেক দামি একটা থ্রি পিস। দেখতেও সুন্দর। সেই জন্য তো এটা পরেই চলে এসছে। অবশ্য ওড়না তো সুন্দর করে দেওয়া। হঠাৎ মীরার নিজের হাত দুটো রিহানের শক্ত হাতের বাঁধনে বুঝতে পারল। পরপরই গাড়ির দরজার সাথে সেটে গেল। রিহান অনেকটা বেশি পাগলামি করছে। মীরা নিজেকে কোনো রকম ছাড়ালো। বাঁ হাতে নিজের ঠোঁট মুছে এরপর ওড়নাটা ঠিক করে বলে উঠল, পাগল হয়েছেন আপনি। বাড়ি চলুন। নো, ডোন্ট মেক মি অ্যাংরি। আই ওয়ান্ট ইউ রাইট নাও। বলতে বলতে রিহান মীরার দিকে আবার এগুতে নিলে মীরা নিজের মুখটা ঘুরিয়ে নিল। রিহানের অধর গিয়ে ঠেকল গাড়ির জানালার কাছে। রিহানের অবস্থা দেখে মীরার হাসি পেয়ে গেল। কিন্তু ঠোঁট চেপে ধরে রইল। রিহান চোখ পিটপিট করে তাকাতে মীরা বলে উঠল, আমার মুড নেই। আপনি বাড়িতে না নিয়ে গেলে আমি অটো করে চলে যাব। রিহান আর কি রাগে ফোঁস করে নিজের সিটে বসল। গাড়ি স্টার্ট করে বিড়বিড় করে বলল, একবার বাড়ি চলো, এরপর মুড না এসে কিভাবে থাকে দেখে নেব আমি। রিহান, পাগল হয়েছেন আপনি। নিচে নামান। রিহান মীরার কথায় পাত্তা দিল না। গাড়ি থেকে কোলে তুলে নিয়েছে সে বউকে। সন্ধ্যায় নিশ্চয়ই এখন সবাই লিভিং রুমে। মীরার রাগে দুঃখে হাত পা ছড়িয়ে বসে কাঁদতে ইচ্ছে করছে। মীরার ভাবনা সত্যি হলো। সবাই লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছে। মীরা লজ্জায় রিহানের গলায় মুখ গুজে রইল। রিহান সোজা সবার সামনে দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে এলো। পেছনে বিস্ময় কয়েক জোড়া চোখ বড় বড় করে তাদের দিকে তাকিয়ে। সেদিকে পুরুষটার কোনো ভ্রুক্ষেপ নেই। রুমে এসে রিহান বউকে বিছানায় ফেলে নিজের গায়ের স্যুটকোটটাই সব এক এক করে খুলে নিতে লাগলো। শার্ট অর্ধেক খুলেই বিরক্ত হলো পুরুষটা। পুরোটা না খুলেই বউয়ের পা টেনে ধরে এক টানে নিজের নিকটে নিয়ে এলো। মীরা চমকালো। শরীর শিরশির অনুভূতি হচ্ছে। এই ভরসন্ধ্যায় রুমের দরজা বন্ধ করে রাখলে সবাই কি ভাববে। মীরা এসব ভেবে হয়রান হলেও রিহানের মাদকাসক্ত চাহনি আর মাতাল করা স্পর্শে মীরার প্রাণ যেন দেহ ছেড়ে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। কিন্তু রিহানকে সেটা হতে দিবে? উহু। একমাত্র বউয়ের বলে কথা। রিহান বউয়ের মুখ বন্ধ করে দিল। মীরা ছটফট করতে করতে এক সময় শান্ত হয়ে গেল। শিশির শেখ বাড়িতে আসার পর একবারও ইফাদের রুমে আসেনি। তবে সবার সাথে বিহেভিয়ার নর্মাল। রাতে খাবার খেতে বসেও ইফাদকে খাবার সার্ভ করে দিয়েছে। ইফাদ এতে মনে মনে একটু অবাক হলেও উপরে উপরে ভাব এমন যেন সেও এসব নিয়ে ভাবছে না। কিন্তু মনে মনে সে ঠিকই ভয় আছে, এভাবে হুট করে বিয়ে করে নিয়ে এলো জোর করে, মেয়েটা নিশ্চয়ই রেগে আছে তার উপর। ইফাদ খাবার খেয়ে রুমে এসে চিন্তিত মুখে বসে রইল বিছানায়। আজ তাদের বাসর রাত। এখানে অপেক্ষা করার কথা ছিল বউয়ের। উল্টো সে নিজে অপেক্ষা করছে বউয়ের জন্য। অদ্ভুত ব্যাপার। ইফাত জোরে শ্বাস ফেলে বিছানা ছাড়ল। নিজের ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ সময় কাটালো। কিন্তু শিশির এলো না। ইফাত চিন্তিত মুখে কক্ষ জুড়ে পায়চারি করতে লাগল। ঘড়ির কাঁটায় কাঁটায় 12টা বাজতে শিশির কক্ষে প্রবেশ করল। এসে মুচকি হাসল। ইফাত অপ্রস্তুত হল। কোন প্রতিক্রিয়া দেওয়া উচিত এক মুহূর্তের জন্য শিশিরের হাসি মুখের দিকে তাকিয়ে ভুলে গেল। শিশির আসার সময় নিজের লাগেজ নিয়ে এসেছিল। সেখান থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে গেল। গায়ে তার সেই নর্মাল বিয়ের শাড়ি। শাড়িটা ইফাদের মায়ের শাড়ি। নর্মাল খয়েরি রঙের একটা জামদানি শাড়ি। বেশ পুরনো। তবে বেশ নজরকাড়া শাড়ির সৌন্দর্য। ইফাদ বুঝতে পারছে না আসলে শাড়িটাই সুন্দর নাকি সুন্দরী রমণী শিশিরের গায়ে জড়িয়ে শাড়িটা সুন্দর দেখাচ্ছে। হয়তো দুইটাই। ইফাদ গিয়ে বিছানায় বসে। এখন তার কি করা উচিত? ঘুমিয়ে পড়বে? নাকি বসে থাকবে? শিশির কি তাকে কিছু বলবে? সে যে জোর করে বিয়ে করে নিল। তবে ইফাদের হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়ল। ঠিক এই সময়টাই তো সে ছটফট করছিল মেয়েটার সাথে একটু কথা বলার জন্য, কণ্ঠস্বরটা একটু শোনার জন্য।
অন্তরপুর ছিল। আর এটা ভেবে মন পুলকিত হতে লাগলো যে কাল যার জন্য সে ছটফট করছিল আজ সে তার বউ, এবং সে তার কথা রাখতে পেরেছে। ইফাদের ভাবনার মাঝে শিশির বেরিয়ে এলো। পরনে একটা হাঁটু সমান লম্বা গেঞ্জি আর প্লাজো। শিশির এসে শাড়িটা ওয়াশরুমের সামনে রাখা বিনে রাখল। গায়ে তার একটা অনা, যেটা বিছানায় এক কোণে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে গেল। ইফাদ আস্তে করে ঢুক দিলে যা দেখে, বেচারা একটা সময় প্লেবয় ছিল। অনেক মেয়ের সাথে হয়তো টুকটাক ফ্লার্ট করা, ডেটে যাওয়া, কিন্তু কখনো এরকম অনুভূতি হয়নি। শিশির নিজের কাজ শেষ করে এসে একদম ইফাদের গা ঘেঁষে বসল। এই পুরুষটাকে সে ভালোবাসে, অসম্ভব রকমের ভালোবাসে, কিন্তু মুখ ফুটে সে কখনো বলেনি। শিশিরের মনে সব সময় এটা ছিল যে ভালোবাসলেই পেতে হবে এমন তো কোনো কথা নেই। ইফাদের ব্যবহারে শিশির কষ্ট পেত, তার চলাফেরা শিশিরের হৃদয়ে রক্তক্ষরণ হতো। শখানেক মেয়ের সাথে তার সম্পর্ক, এসব শিশিরের দমবন্ধকর অনুভূতিতে নিজে মানসিক অশান্তিতে ভোগাত। কৈশোরকালের ভালো লাগা, এরপর ভালোবাসা হলো, মাঝে কত কাহিনী। আর ইফাদের করা কাজে সে নিজেই লজ্জিত, অনুতপ্ত। কতরকম করে শিশিরকে মানাবার চেষ্টা আজ 1 বছর ধরে চলছে। শিশির তো ভেবেই নিয়েছিল সে আর এসবে নিজেকে জড়াবে না, কিন্তু সেটা তো আর হলো না। শুধু শুধু এখন নিজেকে এবং এই পুরুষটাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। শিশির আলগোছে ইফাদের কাঁধে মাথা রাখল। ইফাদ প্রথমে চমকালেও পরক্ষণেই নিজের মুখে হাসি ফুটে উঠল। মন ভালো হলো। শিশিরকে পেছনে থেকে এক হাত দিয়ে আগলে নিজের সাথে জড়িয়ে নিল। সময় অতিবাহিত হতে লাগল। দুজনেই চুপ করে একে অপরকে অনুভব করতে লাগল। ইফাদ অনেকটা সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, আমাকে এখনো ঘৃণা করো? শিশির চুপ করে আছে। ইফাদ ভেবে নিল হয়তো তার ধারণা সত্যি। এটা ভেবে মন খারাপ হলো। তবে শিশির পুরুষটার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে বলে উঠল, উহু, অনেক বেশি ভালোবাসি। আমিও ভালোবাসি। ইফাদ উচ্ছ্বসিত হয়ে সাথে সাথে জবাব দিল। শিশির মুচকি হাসল। ইফাদ আবার আমতা আমতা করে বলল, সেদিনের ছবিগুলো জাস্ট একটা মেয়ের সাথে ঘুরতে গিয়ে তুলেছিলাম। কিন্তু বিশ্বাস করো মেয়েটা ছবিগুলো এডিট করে এমন ঘনিষ্ঠ করেছিল। শিশির পিটপিট করে চোখ খুলে তাকিয়ে আছে পুরুষটার মুখপানে। ইফাদ কিছুক্ষণ বাদে ফের বলে উঠল, আমি জানি আমি একটা সময় হয়তো অনেক বেশি মেয়েদের সাথে ফ্লার্ট করেছি, কিন্তু কাউকে বেড। ইফাদ আর কিছু বলতে পারল না। তার আগেই শিশির ইফাদের মুখে আঙুল চেপে ধরল। এরপর রাগান্বিত হয়ে দিল এক ধমক, চুপ, এসব আমাকে বলতে হবে না। বিশ্বাস করি আমি। শুধু নিজের অনুভূতি সামলাতে আমি দূরত্ব বেছে নিয়েছিলাম। ইফাদ এবার ঝট করে বউকে কোলে বসিয়ে দিল। ইফাদ চমকালেও নিজেকে সামলে নিল। ইফাদ নিজের মুখ উঁচু করে শিশিরের মুখটা নিচু করে ধরে কপালে কপাল ঠেকাল। দুজনের শ্বাস প্রশ্বাস খুব ফাস্ট চলছে। জোরে জোরে শ্বাস ফেলছে শিশির। ওর গলায় ইফাদের উষ্ণ নিঃশ্বাস, মেয়েটা দিশেহারা হচ্ছে। ইফাদ আস্তে ধীরে শিশিরের থুতনিতে চুমু খেল। শিশির কেঁপে উঠতে ইফাদ মেয়েটার কোমর এক হাতে মৃদু চাপ প্রয়োগ করল। ফিসফিস করে বলল, আই লাভ ইউ। হু। শিশির ছোট করে বলে উঠল। ইফাদ বউয়ের ঠোঁটের কোণায় আঙুল ছুঁয়ে দেয়। শিশির তখন অস্থির। ইফাদ মেয়েটার অস্থির চোখের দিকে তাকিয়ে আবার আগের ন্যায় স্বরে বলল, কেন আই? ইয়া। পুরুষটা সম্পূর্ণ কথা সমাপ্ত করার আগেই মেয়েটা বলে। ইফাদ উত্তর পেয়ে আর অপেক্ষা করে না। সাথে সাথে অধরে হামলে পড়ে। অধর সুধা পান করতে ব্যস্ত হয়। কত বছরের সেই পিপাসা। শিশির নিজেও তৃষ্ণার্ত। আজ যেন একে অপরকে কাছে পেয়ে সেই তৃষ্ণা দ্বিগুণ হলো। মীরার পরীক্ষা শেষ হয়নি এখনো। আরও 3টা পরীক্ষা বাকি। আজ রিহান চলে যাচ্ছে সিঙ্গাপুর। সাথে শুধু মেডিকেল রিপোর্ট আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ছাড়া আর কিছুই সাথে নিচ্ছে না রিহান। তাই গোছগাছের তেমন প্যারা নেই। সাথে যাবে ইফাদ, রিয়াজ শেখ, রেহনুমা বেগম। মীরা যাবে না। তার যাওয়ার কথা থাকলেও সে কোনো কারণে যাচ্ছে না। সেই কারণটা কি রিহান জানে না। তার কৌতূহল বেশি হচ্ছে। গত 15 দিনে রিহান মীরার গতিবিধি কিছুটা লক্ষ্য করে বুঝতে পারছে মীরার কিছু একটা হয়েছে, কিন্তু কি বুঝতে পারছে না। রিহান এসব হাবিজাবি ভাবতে ভাবতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ কি মনে করে পাশের ড্রয়ারটা খুলল।
আর তৎক্ষণাৎ নজরে পড়ল সেখানে কিছু একটা রয়েছে, যেটা আগে এখানে ছিল না। রিহান সেই ছোট বস্তুটা হাতে তুলে উল্টে পাল্টে দেখতেই মাথা চক্কর দিল। চোখজোড়া না চাইতেও আকৃতি বেশ বড় হয়ে গেল। হাত কাঁপছে, ঠোঁট কাঁপে। তখন রুমে মীরা এলো। রিহান কিছু বুঝে ওঠার আগেই মীরা বস্তুটা খ করে কেড়ে নিল রিহানের থেকে। রিহান মীরার দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলে উঠল, এটা সত্যি। চোর ধরে পড়ে যাওয়ার পর মুখ যেমন হয় মীরার বদনখানি ঠিক এই মুহূর্তে তেমন হয়েছে। মীরা গলা ঝেড়ে পরিষ্কার করল, তবে কিছু বলতে পারল না। রিহান মীরার দুই কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে আবার বলে উঠল, এই বলো না, এটা সত্যি। আমি বাবা হব। মীরা মাথা নাড়ল। সাথে সাথে রিহান মীরাকে জড়িয়ে ধরল। তবে মীরা ধরল না। মীরা কিছুক্ষণ সময় ব্যবধানে বলে উঠল, হ্যাঁ সত্যি। আর আপনি এটা নিয়ে কোনো রকম বাহানা যেন করতে না পারেন, সেই জন্য এতদিন বলিনি আমি। আমি চাই আপনি সুস্থ হয়ে ফিরে আসুন। আমাদের সন্তান নিয়ে আমরা সুখে সংসার করব। আর এটাই আমি চাই। কঠোর স্বর। রিহানের হাতের বাঁধন ঢিলে হলো। অবাক হয়েছে সে। ভীষণ অবাক। মীরা অনেক বেশি কঠোর হয়ে গেল কি তার প্রতি? হ্যাঁ। রিহানের দম বন্ধ লাগলো। সে বাবা হবে। খবরটা এমন মুহূর্তে পেয়েছে যে চাইলেও সে কিছু করতে পারবে না। রিহানের নিজেকে বড্ড অসহায় লাগলো। মীরা কিছু না বলে রুম থেকে চলে গেল। রিহান ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বউয়ের যাওয়ার দিকে। রিহান গাড়িতে বউকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। এয়ারপোর্টে এসে গাড়ি থেকে নামার আগে ও মীরার দিকে বেশ কয়েকবার রিহান অসহায় দৃষ্টিতে তাকিয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। চেক ইনে যাওয়ার আগে রিহান বউকে জড়িয়ে ধরল। পুরুষটার চোখের কোঠায় জল। মীরা দেখেও যেন দেখল না। রিহান বলল, আমার জন্য অপেক্ষা করো। মীরা তাড়া দিল। রিয়াজ শেখ রেহনুমা বেগম ইফাত চলে গিয়েছে অলরেডি ভেতরে। রিহানও যেন না চাইতেও বাধ্য হয়ে পা বাড়ালো। বোর্ডিং গেটে রিহান চলে যাওয়ার পর মীরা দূর থেকে কাচের দেয়ালের ওপারে রিহানকে দেখল। ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। রিহান বিমানে উঠতেই মীরা নিজের পেটের উপর হাত রাখল। এরপর চোখের জলটা টপ করে নিচে গড়িয়ে পড়ল। মীরা ধরে আসা গলায় বলল, আমরা আপনার জন্য অপেক্ষা করব রিহান শেখ। সমাপ্ত। গল্প পিঞ্জিরা। অন্তিম পর্ব। লেখনীতে জান্নাত।